6 মাসের মধ্যে আমি নোটিফিকেশনের থেকে স্টার্ট করে প্রিপারেশনটা এইভাবে নিয়েছিলাম যে মানে বাই 1 এপ্রিল পরের বছর এপ্রিল মাসে আমার হাতে ব্যাংকিং এর জবটা ছিল। দেখো কম বয়সে না মানুষ যখন প্রথম প্রথম যুদ্ধে যায়, মানে ডিফেন্সের কথা বলছি, ফার্স্ট একটা সোলজার গেল বা একটা লেফটেন্যান্ট গেল, ইয়াং ব্লাডেড অফিসার, আমরা হাতে AK-47 বন্দুক দিয়ে পুরা हम अकेले संभाल लेंगे पूरा, হ্যাঁ পুরো सबको धराशायी कर देंगे, আমাকে দিয়ে দাও একটা বন্দুক দিয়ে দাও। তো সেম জিনিসটা আমার ছিল। বাবা মা কন্টিনিউয়াসলি বলছিল যে ভালো পড়াশোনা হয়ে এসব করে কি করলি, একটা ভালো মানে মেয়ের সাথে বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে ভালো কিছু না করতে পারলে। তখনও একটা রিয়েলাইজেশন এলো, বন্ধুরাও দেওয়ার অল ডুইং গুড। সেই TCS এ যারা পেয়েছিল এখন 3-4 জায়গায় সুইচ করে তারা 20 লাখ টাকার প্যাকেজ অলরেডি কামাচ্ছিল। নমস্কার। লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি ছিলেন সরকারি ব্যাংকের ম্যানেজার। সেখান থেকে আজ তিনি WBCS এর গ্যাজেটেড অফিসার। কিন্তু কিভাবে তিনি এই IBPS PO এবং তার সাথে তার ছোটবেলার স্বপ্ন সিভিল সার্ভিস ক্লিয়ার করলেন, সেই নিয়ে এই পডকাস্টে আমরা ডিটেলে আলোচনা করব। তো তিনি আর কেউ নন, মিস্টার অর্পণ মুখার্জি। ওয়েলকাম দাদা তোমাকে। থ্যাংক ইউ রাকেশ এই অপরচুনিটি দেওয়ার জন্য। আজকে WBCS হওয়ার পর যারা অ্যাসপিরেন্ট আছে তাদের সাথে একটু এই কনভারসেশনের মাধ্যমে তাদেরকে যদি একটু হেল্প করতে পারি, এটা আমি মনে করি যে অনেকটাই ভালো হবে। আর আমি চাই যে আমার যে একটা যে জার্নিটা আছে তার যে আপস এন্ড ডাউনস সবকিছুই মানুষ ভাবে যে একটা WBCS অফিসার হওয়ার পেছনে সব ভালোই হয়ে থাকে সবকিছু, কিন্তু তা নয়, রিয়ালিটি অনেকটাই আলাদা। তো সেসব আমি শেয়ার করতে চাইবো। অসাধারণ। তো সেক্ষেত্রে তোমার একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করো, একদম প্রথম থেকে। অ্যাকচুয়ালি রাকেশ, আমার বাবা এয়ারফোর্সে ছিলেন। তো আমার জন্ম জয়সলমীরে, রাজস্থানে। ছোট থেকে আমি ইন্ডিয়ার বিভিন্ন পার্টস, ফর এক্সাম্পল বারেলি, আহমেদাবাদ, খড়গপুর, হ্যাঁ দিল্লি, এসব জায়গাতে ঘুরেছি। তার জন্য আমার যে আপব্রিঙ্গিংটা একটা প্যান ইন্ডিয়া আপব্রিঙ্গিং এ হয়েছে। আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আহ হিন্দি ব্যাকগ্রাউন্ডেই ছিল পড়াশোনাটা। বিভিন্ন স্টেটস এর যে ছেলেমেয়েরা বন্ধুদের সাথে আমার ছোট থেকে বন্ধুত্ব, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কালচারের একটা এক্সপোজার ছিল ছোট থেকে। তারপরে 2005-এ আমার বাবা 20 ইয়ার সার্ভিস করার পর এয়ারফোর্স ছেড়ে বেঙ্গল আসেন। আমাদের হোম টাউন হচ্ছে আসানসোল। তো আসানসোলে বাকি ক্লাসটা আমরা 10 and 12 ওখানেই ছিলাম, ওখান থেকে করেছি। বাবা তারপরে সিজিএল দিয়ে, SSC সিজিএল দিয়ে ইনকাম ট্যাক্সে জয়েন করেন। এখন ইজ ইন্সপেক্টর। 2027 অব্দি ওনার সার্ভিস আছে। ছোট থেকে একটা এয়ারফোর্সে যেহেতু ছিলেন, একটা গভর্নমেন্ট জবের প্রতি একটা ন্যাক ছিল। ছোটবেলায় ইচ্ছা ছিল একটা পাইলট হব। পাইলট হওয়ার জন্য একটা আম, আহ, একটা প্যাশন ছিল। বাট এই যে দেখতেই পাচ্ছ চশমা, এই চশমাটার জন্য পাইলট হয়ে উঠতে পারিনি। তারপরে মনে হলো যে একটা গভর্নমেন্ট জব তো করা যেতে পারে। তো বিভিন্ন IAS IPS দেরকে দেখতাম মুভিজ এর মাধ্যমে। তো একটা বিশাল ভাবে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে একটা গভর্নমেন্ট অফিসার হব, আহ, সমাজকে চেঞ্জ করব। তার সাথে যে একটা পদ, যে পদের যে গরিমাটা আছে সেটা তো অবশ্যই, দ্যাট অ্যাট্রাক্টেড মি টু সিভিল সার্ভিসেস। তো সেই জিনিসটা তারপর 10 and 12 কেন্দ্রীয় বিদ্যালয়ে আসানসোল থেকে দিই। তারপরে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। তারপরে আমি TCS এ আর মাইন্ডট্রিতে আমাদের অনসাইট ক্যাম্পাসিং এ জব পাই। বাট মনের ভেতর একটা ছিল যে প্রাইভেটে যাব না, ঠিক আছে। একটা বিশাল বড় একটা রিস্ক নিয়েছিলাম। রিস্ক নিয়ে গেলাম আমি দিল্লি। বাবা আচ্ছা। মা বলেছিল ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমি বললাম যে দেখি একবার ট্রাই করে একটু রিস্ক নিয়েই নি। তো দিল্লিতে গিয়ে আমি অ্যানথ্রোপোলজির জন্য L2 এর থেকে কোচিং নিই। তাছাড়া WBCS এর সরি UPSC মেন্স এর জন্য যে মক টেস্ট হয়, অ্যান্সার রাইটিং মক টেস্ট, সেটা ভিশন IAS এর সেখানে ক্লাস করি। 1 বছর এটা কত থাকার পর সাল? মোটামুটি, এটা দু এটা হাজার কত সাল? সতেরো দু হাজার আচ্ছা। সতেরো জাস্ট পাস আউট করার পরে, দু হাজার আচ্ছা, সতেরো দু হাজার জানুয়ারি সতেরোতে মাসে। পাস আউট।
আমি দু হাজার 2017-তে পাস আউট। 2016-র ওই সেপ্টেম্বর অ্যারাউন্ড পাস আউট, সেপ্টেম্বর 2016। তারপরে আমি দিল্লিতে আসি। দিল্লিতে 1 বছর থাকি। দিল্লিতে 1 বছর থাকার পর ওখানে ফার্স্ট প্রিলিমস দিই, যেটা কি আমি ইউপিএসসি প্রিলিমস ক্লিয়ার করতে পারিনি এখনো, কিন্তু আমি ডাব্লিউবিসিএস এ মানে আসিনি। ডাব্লিউবিসিএস এ আমি ফার্স্ট 2018-তে আসি। তারপর থেকে মোটামুটি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন স্টার্ট করি। তো মোটামুটি এটা আমার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আচ্ছা। তো কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং আর্মি ফ্যামিলি, তো ডিসিপ্লিনটা কোথাও একটা তো ছিল এবং পড়াশোনাটা খুবই একদম ইনট্যাক্ট ছিল মানে থ্রু আউট ইওর স্কুলিং লাইফ। একদম উল্টো। আমি ছোটবেলায় একদম পড়াশোনা করতাম না। ঠিক আছে, আচ্ছা, বাবা খুবই চিন্তায় থাকতো। ঠিক আছে, আচ্ছা। বাবা খুবই চিন্তায় থাকতো যে ছেলে পড়াশোনা হবে না। সারাদিন খেলে ধুলে বেড়াতাম, স্কুল থেকে এসে বেরিয়ে যেতাম খেলাধুলা করতে। তো পড়াশোনাটা আমি বলবো ক্লাস 6-7 এর পর থেকে, যে বেঙ্গলে আসার পর থেকে পড়ার কালচারটা একটু এসছে। তার আগে আমাদের কি ছিল, ডিফেন্সে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা স্পোর্টস এইসবে আমরা অনেকটাই ইনভলভ থাকতাম। তো যে খুব বুকওয়ার্মের ব্যাপারটা, নার্ড ব্যাপারটা, মানে বাঙালিদের মধ্যে যেটা আছে, সেই জিনিসটা হুম। পড়াশোনাটা অতটা ছিল না। বেঙ্গলে আসার পর কিন্তু যখন দেখলাম এত কম্পিটিশন, সবাই পড়াশোনা করছে, খেলাধুলা কম পড়াশোনা বেশি, তখন এই কালচারটা আস্তে আস্তে এলো। আচ্ছা। তো এমনি মোটামুটি ছাত্র হিসেবে কেমন ছিলেন ওই 10, 11, 12 এই সময়টা, মানে মোটামুটি যখন কেরিয়ারের দিকে আস্তে আস্তে শিফট হচ্ছে, তখন কেমন ছিলেন মানে ছাত্র হিসেবে? মোটামুটি ভালোই ছিলাম। আহ, আমার স্কুলের টপার ছিলাম আমি। তবে আমি আচ্ছা। কি ব্যাপারটা লাইফে আমি খুব সিরিয়াসলি নিইনি। ঠিক আছে, আমি, আমাকে বন্ধুরা বলতো তুই এত কম সময়ে পড়িস, হ্যাঁ বলিস যে পরীক্ষা ভালো যায়নি বাট এত ভালো নম্বর পেয়ে যাস। আমি সিরিয়াসলি, আমি তাদেরকে বলতাম দেখ ভাই, আমি কিন্তু অত সিরিয়াসলি, মানে লাইফকে অনেকে ডু আর ডাই সিচুয়েশন নিয়ে নেয়, যে 100-এ আমি 94 পেলাম বা কেউ 90 আমার থেকে বেশি পেয়ে গেল, সেটাকে নিয়ে হয়তো পরে তার রাত্রে ঘুমই আসতো না। আমি কিন্তু ঠিক, ওরকম ঠিক। খুবই লাইটলি নিতাম ব্যাপারগুলোকে। পড়ার আগের দিন হয়তো আমি একটু পাস্ট ইয়ার্স এর কোশ্চেন দেখে নিতাম, যা যে আচ্ছা এটা এরকম আসছে, এরকম তাহলে আসতে পারে, সেগুলো দেখে তো মোটামুটি ভালো নম্বর পেয়ে যেতাম। বাকিরা সারা বছর পড়তো, তারপরেও তারা যদি মার্কস পেত না, তারা সে বলতো যে মা একটা রাগ তো প্রকাশ করবে সে, তুই এত সিরিয়াসলি নিস না তাও বেশি নম্বর পেয়ে যাস। তো আমি বলবো যে খুব একটা সিরিয়াস না হওয়ার আহ, ছিলাম না, বাট স্টিল আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। আচ্ছা। মানে মোটামুটি খুব স্মার্ট অ্যাপ্রোচ ছিল যে যতটা কম খেটে ভালো পাওয়া যায়। একটু ক্লেভার অ্যাপ্রোচ ছিল। আমি একটু কুড়ে ছিলাম। ঠিক আছে, ছোট থেকে বিল গেটস এর সেই একটা কথা তো তোমরা সবাই শুনেছো আশা করি, যে মানে একটা কাজ যদি মানে করাতে চাও, মানে খুবই ইজি ওয়েতে, শর্টকাট ওয়েতে একটা লেজি পার্সনকে তুমি ধরে সেখানে বসিয়ে দাও, সে একটা বেটার ওয়ে, ক্লেভার ওয়ে খুঁজে নেবে। তো আই ওয়াজ কাইন্ড অফ এ জুগাড় লাগানো, সেই জুগাড়টা আমি ঠিক বের করে। অসাধারণ। আর আচ্ছা, মানে আউট অফ নোওয়্যার আমার জাস্ট একটু কিউরিসিটিতে আমি জিজ্ঞেস করছি, তাও মানে এমনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেমন রেজাল্ট হয়েছিল? আহ, আমাদের সময় মাধ্যমিকে জাস্ট ওই সিজিপিএ সিস্টেমটা এনেছিল। তো নাইন আচ্ছা। পয়েন্ট এইট সিজিপিএ 9.8 সিজিপিএ পেয়েছিলাম। আর মাই ক্লাস 12-এ 93% পেয়েছি। সি সি মানে ওর যারা এটা দেখবে তারা বলবে যে যদি লেজিনেস থেকে যদি এরকম রেজাল্ট হতে পারে তাহলে তো মানে লেজিনেসই বেস্ট বলা যেতে পারে। যাই হ্যাঁ, হোক। আমি বলবো ক্লেভার অ্যাপ্রোচ করে, মানে লাইফটা হচ্ছে একটা গেম, মানে মাই অ্যাপ্রোচ একটু ফিলোসফিক্যাল যাচ্ছি আউটসাইড, বিকজ না, লাইফে না, একদম। চাকরি পাওয়া দিস ইজ নট এভরিথিং। লাইফটাকে কেউ হুম। যদি একটা ভিডিও গেমের মতন ভেবে নেয়, and we all know that ভিডিও গেমে কিছু চিট কোডস থাকে, so if we can access those cheat codes, life can get a lot more easier. একদম, একদম। না, যারা অডিয়েন্স আছে তারাও যারা শুনছে আমি এটাই বলবো যে আমি যতজনের সঙ্গে কথা বলেছি বা যত ডাব্লিউবিসিএস অফিসার, মানে কেউই এমন নয় যে একেবারে জিরো থেকে এসছে, ঠিক আছে, প্রত্যেকেই ভালো মোটামুটি ব্যাকগ্রাউন্ড, তারা প্রত্যেকে দে আর থ্রু আউট কোট আন কোট গুড স্টুডেন্টস ইফ আই এম নট রং, বাট হ্যাঁ, তারপরে তো ডেফিনেটলি তাদের তারা বানিয়েছে নিজের রাস্তা। তো আচ্ছা, নেক্সট যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে প্রথম এই যে এই 4টে অক্ষর এই ডাব্লিউবিসিএস, এটার ব্যাপারে কবে মানে জানতে পারলে? WBCS টা ইট ওয়াজ লাইক, মানে জানতাম আমি, বাট ইউপিএসসি টাই দ্যাট ওয়াজ মাই সোল ফোকাস।
কিন্তু 2017 পরে যখন একটা ফাটকা খেলাম, ঠিক আছে, ইট ওয়াজ আই ওপেনার ফর মি যে না, আই হ্যাভ টু লুক ফর আদার ব্যাকআপ প্ল্যান। ডাব্লিউবিসিএস ওয়াজ অবভিয়াস চয়েস। তো ডাব্লিউবিসিএস 2018 তে ফার্স্ট ফর্ম ফিল আপ করলাম। আমার খুব একটা আচ্ছা। আইডিয়া ছিল না ডাব্লিউবিসিএস এ কেমন প্রশ্ন আসে, বা ডাব্লিউবিসিএস এ যে ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল কালচার রিলেটেড যে প্রশ্ন, তার ব্যাপারে আমার কোনো কিছু ছিল না। ঠিক আছে, আমি সবকিছু স্ক্র্যাচ থেকে প্রিপারেশন স্টার্ট করলাম ডাব্লিউবিসিএস এ। প্রিলিমসটা ওই সময় কিন্তু অতটাও কাট থ্রোট কম্পিটিশন ছিল না। আহ, প্রায় 10,000 15,000 করে স্টুডেন্ট নিত। তো হয়তো হুম। লাক বাই চান্স প্রিলিমস আমি ক্লিয়ার করে গেছিলাম। ঠিক আছে, দেখো, আমি, অনেকে আছে হয়তো বলতে দ্বিধা পাবে, কারণ আমার কোনো বলতে দ্বিধা নাই, আমি লাক বাই চান্স প্রিলিমস আমি ক্লিয়ার করে নিয়েছিলাম। তারপর মেন যেটা হয় সেটার জন্য একটু পড়েছিলাম। অ্যারাউন্ড 520 মতন আমার স্কোর এসেছিল 2018 মেন্সে। হুম। অ্যানথ্রোপোলজিটাও ঠিকঠাক অতটাও ভালো ছিল না তখন, অপশনালটা ঠিকঠাক দিয়েছিলাম, ইংলিশে যতটা পেরেছিলাম ঠিকঠাক লিখেছিলাম। তাতে ইন্টারভিউ কল এসে গেছিল গ্রুপ এ এর জন্য, সরি গ্রুপ আচ্ছা। এ এন্ড বি, গ্রুপ এ এন্ড বি দুটোর হুম। জন্য ইন্টারভিউ কল ছিল। বাট আই মেসড আপ ইন দ্য ইন্টারভিউ। যেরকম এক্সপেক্টেড অ্যান্সার রিপ্লাই দরকার ছিল, সেটা হয়তো আমি ইন্টারভিউ প্যানেলকে আমি স্যাটিসফাই করতে পারিনি। তাই হয়তো হুম। ইন্টারভিউতে আমার সিলেকশন হয়নি, ফাইনাল সিলেকশন আমার হয়নি। এবারে 2019-এও মানে 19 and 20 যেটা আছে সেটাও আমার কি হয়, একটা ট্র্যাজেডির মধ্যে, পার্সোনাল ট্র্যাজেডি, বা কিছুটা আমি সিরিয়াসলি নিইনি, হুম। কমপ্লেসেন্সি অনেক কিছু বলতে পারো, তার জন্য হয়নি। 2021টা যেটা হয়েছিল, সেটা আমি তখন অলরেডি ইউকো ব্যাংকে জব করি, ইউকো ব্যাংকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জব করি। তো তারপরে আমি ওটা মেন্সটা দিই, মোটামুটি ঠিকঠাক হয়ে থাকে, ইন্টারভিউতে ভালো পারফরমেন্স হওয়ার পর আলটিমেটলি হয়ে যায়। হুম। হুম। এটা ব্রিফ, মাঝখানে অনেক না, গল্প আছে। একদম একদম একদম, আমরা ডিটেলে আসছি। কিন্তু না, সত্যি এটা খুব হার্ট ব্রেকিং, মানে ফার্স্ট অ্যাটেম্পটে কেউ একদম ইন্টারভিউ এর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, তারপরে পরপর 2 বছরে আহ, মানে কিছু হচ্ছে না, এটা সত্যি, এটা প্রচন্ড একটা ভয়ানক অবস্থা। আচ্ছা, আহ, যেটা পরের আমার একটু প্রশ্ন থাকবে সেটা হচ্ছে কোচিং নাকি সেলফ স্টাডি, মানে আহ, আপনার ব্যাপারে, মানে তোমার ব্যাপারে কোনটা ছিল একটু যদি বলো। রাকেশ, তুমি বলবে, ঠিক আছে, তোমার দাদার মতন, ঠিক আছে, ইভেন কি অ্যাসপিরেন্টস দেরও আমি দাদার মতন। স্যার বলার কোনো প্রয়োজন নাই, আপনি বলার কোনো প্রয়োজন নাই, আই এম জাস্ট লাইক, কিছুদিন আগে অব্দি আই ওয়াজ এ সিম্পল অ্যাসপিরেন্ট জাস্ট লাইক ইউ। তো মানে কোনো গ্যাপটা বিশাল, যা আমি মনে করি এখন আমরা সেম জায়গাতেই আছি। তো ব্যাপারটা হচ্ছে, আহ, দিল্লিতে আমি বললাম ইওর একটা হাম্বলনেস। বেসিক, হ্যাঁ, বলছি ইওর হাম্বলনেস, থ্যাংক ইউ। ঠিক আছে, ট্রাই টু বি। তো ওই দিল্লিতে একটা বেসিক যে কোচিং আছে সেটা নিয়েছিলাম, তবে জিএস এর জন্য কোচিং নিইনি, অ্যান্সার লেখার জন্য একটা নিয়েছিলাম গাইডেন্স। ডাব্লিউবিসিএস এর জন্য আমি কিছু নিইনি। ডাব্লিউবিসিএস টা পুরোপুরি ইট ওয়াজ সেলফ স্টাডি, পুরো প্রিপারেশনটা আমার সেলফ স্টাডি ছিল ওরিয়েন্টেড। আর ইভেন কি ইন্টারভিউ এর জন্য আমার কোনো মক টেস্ট আমি নিইনি, ইন্টারভিউ এর জন্য বা প্রিলিমস মেন্স এর জন্য কোনো মক টেস্ট নিইনি, পুরোটা সেলফ স্টাডির উপরে ছিল। আচ্ছা। আচ্ছা, এর সাথে কি মানে সিভিল সার্ভিসের সাথে কি কোনো অন্যান্য এক্সাম দিতেন, মানে যেমন হয় আর কি, মানে এসএসসি বা ব্যাংকিং, ব্যাংকিং তো আপনি দিয়েছিলেন, বাট তাছাড়া কি অন্যান্য কোনো এক্সাম দিতেন? ওটা দিইনি, ওটা আমার বিশাল বড় ভুল ছিল, বিশাল বড় একটা আচ্ছা। ব্লান্ডার ছিল। দেখো, কম বয়সে না, মানুষ যখন প্রথম প্রথম যুদ্ধে যায়, মানে ডিফেন্সের কথা বলছি, ফার্স্ট একটা সোলজার গেল বা একটা লেফটেন্যান্ট গেল, ইয়াং ব্লাডেড অফিসার, আমরা হাতে AK-47 बंदूक দিয়ে पूरा हम अकेले संभाल लेंगे पूरा, हाँ, পুরো सबको धराशायी कर देंगे, আমাকে দিয়ে দাও একটা বন্দুক দিয়ে দাও। তো সেম জিনিসটা আমার ছিল। হ্যাঁ, খুবই কমপ্লেসেন্ট ছিলাম, আর খুবই কনফিডেন্স লেভেল মানে একদম ওভার কনফিডেন্সেরও পার হয়ে গেছিল। ভেবেছিলাম যে ইউপিএসসি দেবো বা ডাব্লিউবিসিএস দেবো, 2-3 বছরের মধ্যে তো পেয়েই যাবো, আর আদার এক্সাম দিয়ে দুই নৌকায় পা রেখে বেকার টাইম নষ্ট কেন করব। এটা এটা সবারই সাথেই হয় এটা। তাই আমি বলবো একটা হুম। সলিড ব্যাকআপ প্ল্যান, প্ল্যান বি রাখাটা খুবই প্রয়োজন। প্ল্যান বি, বি ফর ব্যাংকিং আমি বলবো, দ্যাট ইজ আ ভেরি গুড প্ল্যান, বিকজ ব্যাংকিং 6 মাসের মধ্যে হয়ে যায়। আমি ওটা খুব লেট রিয়েলাইজ করেছিলাম, তো তোমাদেরকেও বলবো ব্যাংকিংটাকে প্ল্যান বি তে রাখাটা খুবই প্রয়োজনীয়। আমি কোনো আচ্ছা। তার সাথে এক্সাম দিইনি, শুধু সিভিল সার্ভিস দিচ্ছিলাম, বাট পরে যখন বুঝলাম ইট ওয়াজ টু লেট, তখন ব্যাংকিং স্টার্ট করেছিলাম। আচ্ছা।
আহ, আচ্ছা, প্রথমে কম্পিটিটিভ এক্সাম কোনটা, ডাব্লিউবিসিএস না মানে ইউপিএসসি? ইউপিএসসি দিয়েছিলাম, তারপরে ইট ওয়াজ আ হার্ট ব্রেক ফর মি। যখন প্রিলিমস ক্লিয়ারও করতে পারলাম না লাইফে, তখন মনে হয় যে ভাই তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর নিজেকে একটা, মানে মানুষ অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ কনফিডেন্স বলো বা ইগো বলো বা অনেক কিছুই বলো, সবকিছুই সবকিছু মায়ের ভাবে যে আমি ক্লিয়ার করে নেবো, ঠিক আছে, আমাদের সেই ক্যাপাবিলিটিটা আছে। বাট আস্তে আস্তে মানুষ রিয়ালিটির দিকে যায়। দুবার প্রিলিমস ক্লিয়ার হলো না, তারপরে মেন্স ক্লিয়ার হলো, দুবার মেন্স ক্লিয়ার হলো, তারপর ফোর্থ নাম্বার বারে ইন্টারভিউ ক্লিয়ার হলো। দ্যাট ওয়াজ মাই সব থেকে বেস্ট। আমি দিয়েছিলাম নিজের হুম। ইন্টারভিউ। আমার বাসি বলে একজন ছিলেন, আইপিএস অফিসার, দিল্লি কমিশনার, ওনার যে চেয়ারম্যান ছিলেন তখন, খুব সম্ভবত জানি না, ওনার প্যানেলে আমার ইন্টারভিউ করেছিল। ইন্টারভিউটা খুবই ভালো যায়। সেম তোমার সাথে যেভাবে গল্প করছি ক্যাজুয়ালি, সেভাবে গল্প করেছিলাম। তো দে ওয়ার আচ্ছা। ভেরি ইমপ্রেসড। মার্কস পেয়েছিলাম ইন্টারভিউতে। কিন্তু হয়তো মানে ভগবান কি চেয়েছিল জানি না, যে সে বছর অ্যানথ্রোপোলজিতে সবাইকে খুব কম মার্কস দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা। তো 2020 তো সে হয়নি, 2021 বোধহয় স্টার্টিং এর দিকেই রেজাল্টটা বেরোয় খুব সম্ভবত। আহ, ইয়া- মানে মেন্স এর রেজাল্ট ওই বোধহয় মার্চ এপ্রিল, যাই হোক মে মাসে বোধহয় বেরোয়, মে মাসের দিকে বেরোয়। তারপরে ব্যাংকিং এর প্রিপারেশন স্টার্ট করি। তারপরে থেকে যে আচ্ছা। মনে হলো যে এবারে এইসব হচ্ছে না, যখন ডাব্লিউবিসিএস ও কোনো ঠিক নাই কখন হবে, ব্যাংকিং এর প্রিপারেশন স্টার্ট করি। মনে এখানে একটা একটা প্রবলেম ছিল, আমি বলছি একটু পরে কি প্রবলেম। বিকজ আচ্ছা। একটা সিচুয়েশন, কিছু কিছু একটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন থাকে, তখন মানুষকে তখন করতেই হয়, ঠিক আছে। তখন একদম। সে একদম। কিছু চাইলে করে নিতে পারে, তখন তার একদম। ক্যাপাবিলিটি অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়। একদম। একদম। আর প্রথম ডাব্লিউবিসিএস আই থিঙ্ক 2018-তে, মানে সিরিয়াস ভাবেই দিয়েছিলেন। হ্যাঁ, তখনকার যা ছিলাম, সে সে তখন সেটাকে সিরিয়াস বলা চলে। বাট আজকের দিনে আমি অনেক বেশি সিরিয়াস। বাট বয়সটা যখন কম থাকে, মানুষের সিরিয়াসনেস এর লেভেলটা অনেক কম থাকে। পার্সোনালিটিটা আমার ছিল, আমি যেহেতু অতটা সিরিয়াস ছিলাম না, তোমাকে বললামই, সবকিছু হুম, মনে হুম, হচ্ছিল যে একটা হয়ে যাবে, একটা শর্টকাটে হয়ে যাবে। বাট লাইফ ইজ নট সো ইজি। জীবন আমাকে হুম, সেই শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা নেওয়ার হুম, পর আজকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে জীবনকে সিরিয়াসলি নেওয়া উচিত। হুম। একদম, একদম। আচ্ছা, কোভিড আসার পর কি হলো, মানে 2020-র মার্চে কোভিডটা এলো, তখন কি আপনি এমপ্লয়েড নাকি আনএমপ্লয়েড? দেখো, তখন আমি আনএমপ্লয়েড। মাঝখানে কয়েকটা জিনিস আমি পিস অফ পারফরমেন্সের মতন এদিক ওদিক ছেড়ে দিয়েছি, বলছি। আম, হুম, যখন দেখলাম যে কিছু হচ্ছে না, হুম, আই স্টার্টেড আ নিউ ভেঞ্চার। অন্টারপ্রিনারশিপ বলতে পারো, অন্টারপ্রিনারশিপের ভূত চেপেছিল মাথায়, যে কিছু প্রাইভেট কিছু করতে পারি আমি। তো সেখানে আমি দেখলাম যে একটা অ্যাগ্রি বিজনেস স্টার্ট করেছি, মাশরুম কাল্টিভেশনের। মাশরুম কাল্টিভেশন, তার সাথে আমার ল্যাব ছিল নিজস্ব, যেখানে যে মাশরুমের যে কালচার যেটা হয়, যেরকম গাছ সিডস থেকে তৈরি হয়, মাশরুম একটা কালচার তৈরি করতে হয়, সেই কালচারটারও ল্যাব আমি প্রিপেয়ার করেছিলাম। নিজেই সেই কালচার তৈরি করতাম, সেখান থেকে মাশরুম গ্রো করতাম, সেগুলোকে বিক্রিও করতাম। এটা আমি বিগ বাজার বা জিও মার্ট, বড় বড় জায়গাতে বিক্রি করেছি। কলকাতার যে শিয়ালদার কোলে মার্কেট আছে, সেখানে আমার সাপ্লাই যেত। কিন্তু ওই যেটা তুমি বললে, কোভিড কোভিড সময়টা এসে না আমার পুরো বিজনেসটা শেষ করে দিল। তখন দেখলাম যে এভাবে থাকা যাবে না। বাবা মাও কন্টিনিউয়াসলি বলছিল যে ভালো পড়াশোনা হয়ে এসব করে কি করলি, একটা ভালো মানে মেয়ের সাথে বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে ভালো কিছু না করতে পারলে। তখনও একটা রিয়েলাইজেশন এলো। বন্ধুরাও দেওয়ার অল ডুইং গুড। সেই টিসিএস এ যারা পেয়েছিল, তারা এখন 3-4 জায়গায় সুইচ করে তারা 20 লাখ টাকার প্যাকেজ অলরেডি কামাচ্ছিল। আর আমি এখানে মাশরুমের বিজনেস আমার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর রিলেটিভস এর সাথে তো কথাই বন্ধ হয়ে গেছিল, বিকজ গেলে একই জিনিস জিজ্ঞেস করতো যে কি করছিস। কি হ্যাঁ, করছিস? হ্যাঁ, কি করছিস আর কি করছিস তো ওরা খুব ভালো করে জানে কি করছিস। বাট মানে চাই না, ওরা কি মজা লাগতো ওদের, হ্যাঁ, কাউকে বারবার জিজ্ঞেস করে। হয়তো ছ একদম। মাস আগে জিজ্ঞেস করবে যে কি করছিস, তাদেরকে বুঝিয়েছি আমি কি করছি, কিন্তু না, আরেকবার জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ, 6 মাস পর একটু ভালো করে ফোড়ন দিয়ে লঙ্কাটা দিতে হবে, বলছে কি করছিস। হ্যাঁ, সে আর কি বলবো। ঠিক আছে বললাম, বাট যতটা পারতাম অ্যাভয়েড করতাম সোশ্যাল গ্যাদারিংস।
কিছু কারোর ওকেশন হলো অ্যাভয়েড করতাম। তো যখন বিজনেসটা বন্ধ হয়ে গেল, ইট ওয়াজ লাইক অ্যান আই ওপেনার যে কিছু একটা করতে হবে। তখন মনে হলো যে এবারে এবারে সিরিয়াসলি একটু অ্যাটেম্পটা দিই। তখন অবধি অতটা সিরিয়াসলি অ্যাটেম্প দিইনি। ইউপিএসসি যেটা প্রিলিমস গুলো ক্লিয়ার হচ্ছিল না, তারপরে আরো ভালো করে পরীক্ষা দিলাম, প্রিলিমস ক্লিয়ার করলাম, মেন্স ক্লিয়ার করলাম, ইন্টারভিউ দিলাম। দ্যাট ওয়াজ দ্যাট ইয়ার, কোভিড এর যে বছরটা ছিল সেই বছরই তখন চোখ কান খুললো সবকিছু, তখন বুঝলাম যে ভালো করে দিতে হবে। আর ইন্টারভিউ অব্দি গেছিলাম। তারপরে ব্যাংকিংটাও সেই বছরই প্রিপারেশন নিই 2021-এর দিকে। উম, মোটামুটি ভালো দিয়ে পেয়ে যায় একটা ইউকো ব্যাংক। আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা, ব্যাংকিং এর প্রিপারেশন এই 2021-এ যখন স্টার্ট করলেন, তখন মানে ওয়াই ব্যাংকিং, মানে সিজিএল এগুলোও ছিল, এবং এখন তো দেখছি এসএসসি যথেষ্ট ফাস্ট, তো আহ, মানে ব্যাংকিংটাই একদম প্রথমে মাথায় এলো কেন, আর কিভাবে শুরু করলেন একটু যদি বলেন। ব্যাংকিং এর ব্যাপারে কোনো কনসেপ্ট ছিল না। ঠিক আছে, টু বি ভেরি ট্রু, আচ্ছা। আমার ওয়াইফ অঙ্কিতা কর, হুম, সে সময়কার হুম, আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, তো হুম, বিয়ে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, কোনো মেয়ের বাবা চাইবে না যে একটা আনএমপ্লয়েড মাশরুম ওয়ালার সাথে তার মেয়ের বিয়ে দিক। হার ফাদার ওয়াজ আ গভর্নমেন্ট ডক্টর। ঠিক আছে, একটু নাকটা উঁচুই ছিল। তো হুম, ব্যাপারটা হচ্ছে যে তার ডিমান্ড ছিল যে একটা মোটামুটি ঠিকঠাক ওয়েল সেটেলড হবে, মোটামুটি একটা এমপ্লয়েড হবে, ফিক্সড স্যালারি হবে, তাহলে বিয়ে দেওয়া হবে। তো একটা প্রবলেম চ্যালেঞ্জ ছিল, তো মোটামুটি সেই জন্য একটা তাড়াতাড়ি 6-7 মাসের মধ্যে চাকরি পেতে হবে। কি ছিল হুম, সেটা, সিজিএল। সিজিএল ছিল না অপশন ওই সময়। খুব পেপার লিক হচ্ছিল, খুব ডিলে হচ্ছিল, ওই প্রবলেমটা চলছিল 2021-এ। আর কোভিড এর সময় সবকিছু ডিলে হয়ে গেছিল। ব্যাংকিং ওয়াজ এ ক্লিয়ার অপশন, ক্লিয়ার চয়েস। তো হুম, আমার ওয়াইফই সাজেস্ট করলো যে ব্যাংকিংটা দিয়ে ফেল, ব্যাংকিংটা দিয়ে একটা চাকরিটা করে অ্যাটলিস্ট যেন অন্য ছেলের সাথে বিয়ে না করতে হয়। দ্যাট ওয়াজ মানে একটা বিশাল বড় একটা প্রয়োজন ছিল এটা, একটা চাকরি। তো ব্যাংকিংটা, যেটা বললাম তোমাদেরকে, একটা ডু আর ডাই সিচুয়েশন থাকলে মানুষ 6 মাসের মধ্যে সবকিছু করতে পারে। তো 6 মাসের মধ্যে আমি নোটিফিকেশনের থেকে স্টার্ট করে প্রিপারেশনটা এইভাবে নিয়েছিলাম যে মানে বাই 1 এপ্রিল, পরের বছর এপ্রিল মাসে আমার হাতে ব্যাংকিং এর জবটা ছিল। 1 এপ্রিলে মোটামুটি ব্যাংকিং এর আইবিপিএস পিওর রেজাল্টটা থাকে, বেরোয় 1 এপ্রিলে। এসবিআই পিও ছিল আমার ইন্টারভিউ। তো আমি এসবিআই পিও থেকে আমি আইবিপিএস পিওটাই চাইছিলাম, বিকজ অ্যাটলিস্ট আমার প্রিপারেশনটা আমি কন্টিনিউ রাখতে পারতাম। এসবিআই পিও তে প্রিপারেশন কন্টিনিউ করাটা একটু মুশকিল হয়ে যায়। তো আমার হুম। ইচ্ছাও ছিল আইবিপিএস। আচ্ছা। তো আপনি কি মানে ব্যাংকিং এর ক্ষেত্রে প্রথম মানে আইবিপিএস পিওটাই তুমি দিয়েছিলে? আমি দিয়েছিলাম সবই, আইবিপিএস ক্লার্ক ওটাও হয়েছিল, আইবিপিএস পিও হয়েছিল, আরো কি সব দিইনি ভাই। আরবিআই এর পরীক্ষা দিয়েছিলাম, নাবার্ডের পরীক্ষা দিয়েছিলাম। নাবার্ডের পরীক্ষায় এগ্রিকালচার নিয়ে পড়তে হতো। একটা হুম, ঘরে কটা মুরগি হয়, একটা মুরগি কটা ডিম পারে, হ্যাঁ, গরুর কটা বাছুর হয়, সব রকমের যা যা পড়াশোনা করতে হয় সব পড়েছি আমি নাবার্ডের জন্য। তারপর আরবিআই যে হয়, তারপর আরেকটা এক্সাম হয় রেলের হয়েছিল, মানে কি সব ভুলভাল এক্সাম, ডিএফসিসিআইএল বলে একটা এক্সাম ছিল। সেখানে ট্রেনের পুরো রেলওয়ের হিস্ট্রি পড়ে নিয়েছিলাম। রেলের কি অপারেশন, মালগাড়ি হয় কি সব হয় সব পড়ে নিয়েছিলাম। যা যা এক্সাম ছিল সব দিচ্ছিলাম তখন, যে একটা 6-7 মাসের মধ্যে একটা চাকরি সিকিউর করতে হবে তার জন্য। তো মানুষ যখন ডেসপারেট হয়ে যায়, একটা ডু এন্ড ডাই সিচুয়েশন থাকে, আমার মনে হয় মানুষ সবকিছুই করতে পারে। ইভেন কি তা নয়, আমি তো এতটাই খারাপ সিচুয়েশন আমার হয়ে গেছিল যে আমি আম, যে কল সেন্টার গুলো যেগুলো হয় সেগুলোর জন্য বিপিও। আমি খুঁজছি। বিপিও, এক্স্যাক্টলি বিপিও। একটা চাকরি খুঁজছিলাম যে যদি এই কোভিড এর পরে, জাস্ট কোভিড এর পরে, যে একটা যদি চাকরি কোনো রকম পেয়ে যায়, অ্যাটলিস্ট সেলফ সাফিসিয়েন্ট হতে পারবো, মাসে 15-20 হাজার টাকা যেন আর্ন করতে পারি, সেরকম সিচুয়েশনও ছিল আমার। মাই গড। আচ্ছা। আহ, আচ্ছা, ব্যাংকিং এর ক্ষেত্রে আমি এবার একটু জিজ্ঞেস করি তো, 6 মাসের মধ্যে কি করলেন, কি করে করে মানে 6টা মাসের মধ্যে এরকম আইবিপিএস পিও একেবারে যাকে বলে ক্র্যাক করে দিলেন? একটু যদি বলেন, মানে একটু স্ট্র্যাটেজিটা ব্যাংকিং এর, মানে একটা হোলিস্টিক হ্যাঁ। স্ট্র্যাটেজি বলুন, দেন আমরা পেপার টু পেপার আসবো। হুম। দেখো, ওই 6 মাস আমি কিন্তু খুব ভালোভাবে পড়েছিলাম, দিনে 10 ঘন্টা করে পড়তাম। আর ওই সময় না আমার মানে সবসময় মাথায় একটা জিনিস চলতো যে একটা জব পেতে হবে, বিকজ একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। ঠিক আছে, যখন প্রত্যেকটা মুহূর্তে হিউমিলিয়েট হতে হয়, প্রত্যেক দিন হিউমিলিয়েট হতে হয়। ঠিক আছে, নিজের রিলেটিভদের কাছে, আর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবারে যে মেয়ের ফ্যামিলি, তাদের ঘর থেকে যদি হিউমিলিয়েশন পেতে হয়, তখন না একটা ভেতরে এমন আগুন জ্বলে, তখন সেটা তোমার অবভিয়াসলি তোমার করতেই হবে, তো সেটা তোমাকে
বাধ্য করে তোমাকে, ইভেন কি রাত রাত অব্দি তোমার ঘুম ভেঙে তুমি পড়বে। তো সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম, আগে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখেছিলাম যে কেমন কোশ্চেন আচ্ছা। আছে। ফার্স্ট 7-10 দিন আমি ভালো করে 7-10 বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখেছিলাম। একটা যে পালস অফ দ্য এক্সাম, সেটা পাওয়াটা খুব দরকার। পালসটা তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমাকে এগোতে হবে। সেখানে বুঝলাম যে আচ্ছা এই জায়গাগুলোতে আমি স্কোর করতে পারবো। আমার ইংলিশটা একটু ছিল, ঠিকঠাক ছিল, ইংলিশে আমি অতটা এফর্ট দিতে হয়নি। ম্যাথস এন্ড রিজনিং এ অনেকটা এফর্ট দিতে হয়েছিল, বিকজ এই টাইপের রিজনিং আমি কখনো পড়িনি আগে। ইউপিএসসি বা সিভিল সার্ভিসে আমাদের রিজনিং, ডব্লিউবিসিএস এ আসছে রিসেন্টলি ব্যাংকের মতন একটু কোশ্চেন, বাট তার আগে ছিল না ওরকম। ওরকম প্রিপারেশন স্টার্ট করলাম সাবজেক্ট ওয়াইজ, আমি বলবো একটু পরে তোমাকে ভেঙে ভেঙে কিভাবে। বাট ওটা ছিল বেসিক্যালি যে প্রিভিয়াস ইয়ার্স এর পালস দেখলাম, আর মক টেস্ট অনেক সলভ করতাম। টেক্সট বুক খুব সস্তায় দিত, টেক্সট বুকের মক এখনো দেয়, সেটা সলভ করতাম। দিনে 3টে 4টে করে মক দিতাম। মানে অনেকের হয়তো মনে হতে পারে যে এতগুলো, বাট এতগুলোই দিতাম তবেই কি আমি 6 থেকে 7 মাসে জবটা পেয়েছি। ঠিক আছে, নাহলে পসিবল হতো না। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার মানে ব্যাংকের ক্ষেত্রে কোথা থেকে দেখতেন? ব্যাংকের একটা বই ছিল, আমি কিন্ডল ভার্জনে পেয়েছিলাম। ওখানে বোধহয় আরিয়ানদেরই ছিল খুব সম্ভবত, ওখানে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স। তাও যেহেতু 2020 আগে অব্দি যেগুলো আছে সেগুলো 20 থেকে, তো বোধহয় খুব সম্ভবত অনেকগুলো করে সেট আসতো। তো সেখান থেকে কোশ্চেন এক্সাক্ট রেপ্লিকেট করা যেত না, তবে মেমোরি বেসড কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিছু বিভিন্ন ওয়েবসাইটস থেকে আমি পেয়েছিলাম, সেখান থেকে দেখেছিলাম মেমোরি বেসড কোশ্চেন যেগুলো আছে। আর এমনি যখন মক দিতেন মানে সেকশনাল মক দিতেন নাকি ফুল মক দিতেন, তিনটে বা দু তিনটে করে? দুটোই দিতাম, মিক্স করে করে দিতাম। সেকশনাল মার্কে দেখো ইংলিশে প্রথম ফার্স্ট যখন আমি ট্রাই করলাম, ঠিক আছে, আমার অভ্যাস ছিল না যে এত কম সময়ে, বিকজ সিভিল সার্ভিস আমাদের কাছে কি থাকে, সময়ের লাক্সারি থাকে, অনেক সময় আস্তে আস্তে করো, ঠিক আছে। কিন্তু ব্যাংকিং এ পুরোটা ইটস লাইক আ মানে ড্র্যাগ রেস। আর ওখানে হুম ওটা হুম। ইটস লাইক আ ম্যাথ সার্ভিস। তোমাকে একদম কম সময় স্প্রিন্ট যেটা বলে, তাড়াতাড়ি করতে হবে সবকিছু। তোমার কাছে 20 মিনিটস আছে, 20 মিনিটসে 30 খানা কোয়েশ্চেন করতে হবে। 30টা কোয়েশ্চেন করার জন্য মানে তুমি বুঝতে পারছো কত স্পিডে তোমাকে করতে হবে কোয়েশ্চেন গুলো। ওই স্পিড আমার কাছে ঠিক। একদমই ছিল না। প্রথম হুম 3-4 দিন যখন হাতগুলো না কাঁপতো আমার পুরো। তো মানে কমপ্লিট না করতে পারলে ওটাই হবে। বাট আস্তে আস্তে হুম। আস্তে আস্তে স্পিডটা বেড়ে চলছে। সেকশনাল দিতাম, সেকশনাল এর সাথে প্রথমে ফুল মক দিইনি, সেকশনাল দিতাম। বুঝলাম যখন ইংলিশটা অত আমার প্রয়োজন নাই, 99 পার্সেন্টাইল আসতো আমি ইংলিশে, আমি ইংলিশটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। শুধু রিজনিং আর ম্যাথস এটাই আমি সেকশনাল বেশি বেশি করে দিতাম। তারপর ফুল মক টেস্টও দিতাম, তাহলে হুম। সেকশনালটাই বেশি দিতাম। আচ্ছা আচ্ছা। আহ, তাহলে এবার আমরা একটু মানে ব্যাংকিং এর মোটামুটি চারটে পেপার সেটাতে একটু ডিটেলে আসি, ঠিক আছে? তো দাদা, ইংলিশের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা বলো, মানে 99% মানে পার্সেন্টাইল তোমার, এবং তোমার ইংলিশ মানে যথেষ্ট স্ট্রং, কারণ কেন্দ্রীয় বিদ্যালয় একটা রয়েছে, তারপর বিভিন্ন স্টেট মানে তুমি ঘুরেছো, তো সেক্ষেত্রে সেখানকার একটা এক্সপোজার তো ডেফিনেটলি রয়েছে। তো সেটা যদি একটু ডিটেলে বলো, মানে হাউ অল দিস থিংস অ্যাকচুয়ালি হেল্প ইউ, আর তার সঙ্গে কি করেছিলে মানে এক্সট্রা? এক্সট্রা ওটাই আমি কিছু করিনি। ইংলিশটা মানে ভগবান হয়তো ইংলিশটা ভালো ছিল বলে ব্যাংকিং পেয়ে গেছে, ঠিক আছে। এটা একটা আচ্ছা। মানে ছিল। ইংলিশটা যদি ওটাতেও যদি আমাকে এফোর্ট দিতে হতো হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে পেতাম না, ঠিক আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ইংলিশটা ঠিক ছিল বলে পেয়েছি এটা। এবারে এটা একটা লং টার্ম, যেটা ক্লাস 1 থেকে হতে 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 গেছে, তো একটা বিল্ড আপ, মানে হয়তো কম সময়ে সেটা পসিবল নয়। তবে যদি কাউকে করতে হয়, ওয়ার্ড স্টক বাড়াতে পারে, সে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে করতে পারে। ইংলিশের অনেক বই আছে, সেখান থেকে সে ইংলিশের গ্রামারটা ভালো করতে পারে, গ্রামার বেসড কোশ্চেন্স আছে। রিডিং অনেক ভালো হতে হবে, কেন কি যে কম্প্রিহেনশন গুলো আছে সেখানে তোমাকে অনেক ফাস্ট রিড রিড করে তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো কম্প্রিহেনশন রিডিংটা তোমাকে ভালো করতে হবে, যেটা আমাদের ইউপিএসসি তেও সিস্যাটে আছে। হুম হুম হুম। সিস্যাটে অনেক ফাস্ট করে মানে বুঝে তোমাকে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। তো তার জন্য হুম রিডিংটা, যাদের একটু রিডিং উইক আছে আমি বলবো রোজ তাদেরকে একটু নিউজ পেপার পড়তে। প্রথমে যদি ইংলিশের যে ওয়ার্ডস গুলো আছে, লেখাগুলো আছে, বুঝতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হওয়াটা খুবই স্বাভাবিক। তার জন্য একটু গুগলকে হাতে রাখো। ডিকশনারি আগেকার দিনের মতন ডিকশনারি খুলে দেখা দরকার নাই। গুগলে তুমি লিখে দেবে কি মানে, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। কোনো এক্সপ্রেশন, কোনো ইউসেজের মানে বুঝতে পারছো না, লিখবে, আস্তে আস্তে দেখবে তোমারও বিল্ড আপ হতে থাকবে, যে ওয়ার্ড অফ, যে স্টক অফ ওয়ার্ডস গুলো, ভোকাব গুলো বাড়তে থাকবে।
এটা খুবই প্রয়োজন, ভোক্যাব, ওয়ার্ড অফ স্টক অফ ওয়ার্ডস এই ব্যাংকিং এক্সামের জন্য। তাহলে সেভাবে তোমরা ইংলিশটা প্রিপেয়ার করতে পারো। তাছাড়া বাকি আর কিছু ইংলিশ ছাড়া কিছু যদি বলতে হ্যাঁ, হয় হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং অ্যাওয়ারনেস, সিএ যেটা। সিএ ব্যাংকিং অ্যাওয়ারনেস আমি ফার্স্টে কোশ্চেন করে দেখলাম কেমন কোশ্চেন আসছে, দেখলাম খুবই ফ্যাক্ট বেসড কোশ্চেন আছে। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংক তার একটা ডেবিট কার্ড লঞ্চ করেছে, হ্যাঁ সেটা কত টাকা অবধি ম্যাক্সিমাম লিমিট আছে, এরকম টাইপের কোশ্চেন আছে ব্যাংকিং এর সিএ। আচ্ছা, আমাদের ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এরকম নয়। আমাদের একটু অবজেক্টিভ কোশ্চেন আছে, একটু লজিক্যাল কোশ্চেন আছে, যাতে কি আমরা করতে পারি। এখানে পুরো ইনফরমেশনটা দেখতে চাইবে যে আরবিআই একটা নতুন সার্কুলার বের করেছে, সেখানে এত লাখ টাকা অবধি কোনো লোনস দেওয়া যেতে পারে, সেটা কত লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এরকম কোশ্চেন আছে। আগে আচ্ছা, জানাটা দরকার যে আমি করতে কিভাবে হবে। যখন আমি বুঝলাম যে আচ্ছা আমাকে এটা পড়তে হবে, তারপর যে স্ট্যান্ডার্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সোর্স আছে সেখান থেকে আমি করলাম। তারপর আমি একদম ফুল প্রুফ করেছিলাম, যাতে কি আমার কাছে কোনো স্কোপ ছিল না মিস করা। সেই জন্য আমি দুটো সোর্স ফলো করতাম। একটা ছিল আহ, আড্ডা 247, আড্ডা 247 এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতেই আছে। ঠিক আছে, ডেলি 247 এর একটা যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে নোট বানাতাম। তাছাড়া আহ, কি বলে জানো, ক্লাউড অ্যাফেয়ার্স, ওদেরও ফ্রি অফ কস্ট রোজ আছে ডেলি আপডেট যেটা আছে, রোজ আমি কারেন্ট অ্যাফেয়ার্স বানাতাম। ঠিক আছে, আর এটা করার পর সেটাকে মানে সপ্তাহে সপ্তাহে রিভাইজ করতাম, যাতে কি এক্সামের আগে যদি পড়ি মাথা ঘেঁটে যেত। সেটা 7 দিন বানানোর পর 7 দিন একটা রিভাইজ করে নিলাম, একটা মাথায় বসে যেত। ঠিক আছে, তারপর মোটামুটি ওইভাবে করতে করতে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার ভালো হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনেকটা নম্বর পেয়েছি। নেক্সট হচ্ছে রিজনিং, কারণ রিজনিংটাই হচ্ছে ব্যাংকিং অ্যাসপিরেন্টদের একটা ত্রাস যাকে বলে। তো রিজনিংটা যদি একটু তুমি বলো। রিজনিং এর ফার্স্টে কোশ্চেন আমি যখন দেখলাম কোশ্চেন গুলো কেমন কোশ্চেন আছে, প্রিলিমস এর আলাদা, মেন্স এর আলাদা। মেন্সটা যেহেতু পুরো আনপ্রেডিক্টেবল, মেন্সে এতটাই ডিফিকাল্ট কোশ্চেন আছে কেউই কিছু করতে পারবে না। একটু ফান্ডামেন্টাল যদি ভালো থাকে কম নম্বর পেয়েও ক্লিয়ার করা যেতে পারে, বিকজ মেন্সে টোটাল 4টে সেকশন থাকে, তার মধ্যে রিজনিং এর একটা যে বেসিক যে কাট অফটা ক্লিয়ার করে নিলে হয়ে যায়। প্রিলিমসটা আমার মোটামুটি ভালো রিজনিং এ। অঙ্কুর লাম্বা বা অঙ্কুশ লাম্বা বলে একজন আছে, আহ, তার আমি কি না? রিজনিং গুলো দেখেছি। অঙ্কুশ লাম্বা, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ও ভালো পড়ায় রিজনিং ব্যাংকিং এর জন্য। তো ওনার রিজনিং গুলো দেখেছিলাম, প্লাস নিজেরও কিছু ট্রিক্স করেছিলাম, নিজের কিছু টেকনিক যেটা করতে করতে আপনি আপ এসে গেছিল, সেগুলোকে এমপ্লয় করে রিজনিংটা ঠিকঠাক করেছি। আচ্ছা। আর ম্যাথের ক্ষেত্রে মানে ডিফারেন্স কি, আর মানে কেমন ভাবে অ্যাপ্রোচ করলে ম্যাথটাকে? তোমার তো অলরেডি ভালো ছিল ম্যাথ, তো তুমি জাস্ট বোধহয় ম্যাথ সাপ্লিমেন্ট করে। যেহেতু বললাম ওই কম সময়ের মধ্যে করাটা না আমার অভ্যাস একদমই ছিল না। ওটা আমার খুব একটা চ্যালেঞ্জ ছিল যে 20 মিনিটে 30খানা কোশ্চেন করাটা। ফার্স্ট আমার এক্সাম দিয়েছিলাম আমি এসবিআই ক্লার্ক, প্রথম একদম আচ্ছা, হয়েছিল। তো ওটা আমি পারিনি, ওটা আমার প্রিলিমস ক্লিয়ার হয়নি, বেঙ্গলে কাট অফ খুব হাই যায়। তো ওটা আমার এসবিআই ক্লার্কের আমার প্রিলিমস ক্লিয়ার হয়নি। তখন বুঝলাম যে আমাকে আরো ভালো করে পড়তে হবে, কেন কি ম্যাথস এর যে কোশ্চেন গুলো আসে খুব ডিফিকাল্ট না আসলেও টাইমে টাইমে করতে হয়। তো যে মক টেস্ট গুলো ছিল সেগুলো বেশি করে সলভ করতাম, ওটা ছিল আমার একমাত্র টেস্টেড স্ট্র্যাটেজি। যত বেশি সেকশনাল মক টেস্ট দিতে পারো তত ভালো। পার্সেন্টাইল আগে 65, 70, 75, শেষের দিকে 92, 93 পার্সেন্টাইলের মতন আমার ম্যাথসে যেত। খুব একটা ভালো ছিলাম না ম্যাথসে, 93, 94 পার্সেন্টাইল ম্যাথসে আসতো। ম্যাথসে আমি ইউটিউব দেখতাম, একজন ছিল ক্যারিয়ার ডিফাইনার, উনি একজন হুম, হুম, হুম। আর ছিলেন ক্যারিয়ার ডিফাইনার। আর সুমিত অরোরা বলে একজন ছিলেন, ওনার ডেটা ইন্টারপ্রিটেশন তো দেখতাম, সুমিত অরোরা। আচ্ছা, আচ্ছা। আম, আচ্ছা, ব্যাংকিং এর ক্ষেত্রে যে সেকশনাল ওই টাইম লিমিট যেটার কথা তুমি বলছো, তো সেটা থাকে, তো সেক্ষেত্রে সেটা মানে এই কয় মাসের মধ্যে কিভাবে এটা ওভারকাম করলে, মানে অনলি থ্রু মক্স নাকি অন্য কোনো মানে স্ট্র্যাটেজি বা কিছু ছিল তোমার এক্সট্রা? যদি কিছু বলো, কিছু টু সেন্স দাও। আমি শেয়ার করবো। হুম, স্ট্র্যাটেজি হচ্ছে যে স্ট্র্যাটেজি ইটসেলফ। ঠিক আছে, তুমি ধরো একটা কোশ্চেন দেখলে, তোমার একটা কনভেনশনাল স্ট্র্যাটেজি, তুমি জানো যে আচ্ছা এইভাবে করতে হয়। হুম, কিন্তু তুমি যদি অনেক ভিডিও, এর নাম্বার অফ ভিডিওস দেখো ইউটিউবে, অনেকজন আছে এডুকেটর, তারা তোমাকে আরো বেটার স্ট্র্যাটেজি বলে দেবে যে এটা হুম, এটা তো আরো তাড়াতাড়ি হচ্ছে।
ঠিক আছে? যে জিনিসটা তোমার 3 মিনিট লাগবে একটা রিজনিং এর পাজল সলভ করতে, সেটা হয়তো তোমার 1.5 মিনিটে হয়ে যাবে, অর্ধেক সময়ের আচ্ছা হয়ে যাবে। বেটার আচ্ছা। স্ট্র্যাটেজিটা জানাটা তোমার সেটা ডিসকভার করতে হবে। ইউটিউবে ভ্যারিয়াস এডুকেটার্স আছে, তাদের ভিডিও দেখতে হবে। একজনের নাম আমি এখন বলছি, হয়তো এর থেকেও ভালো কেউ এডুকেটর আছে, তার জন্য তোমাকে দেখতে হবে, আপডেটেড থাকতে হবে যে একটা পাজল আরো কিভাবে বেটার ওয়েতে করা যেতে পারে। তার জন্য তুমি যদি 3 মিনিটের পাজলটা 1.5 মিনিটে সলভ করে দিচ্ছ, ব্যাংকে 1.5 মিনিট বাঁচানোর জন্য মানে হচ্ছে বিশাল বড় ব্যাপার। সেখানে তুমি আরেকটা পাজল অর্ধেকটা সলভ করে দেবে আরো 1.5 মিনিট। হুম তো স্ট্র্যাটেজি ইটসেলফ এটা জানা দরকার যে আরো বেটার স্ট্র্যাটেজি কি হতে পারে। সেকেন্ড হচ্ছে যেটা বললাম, মক টেস্ট। ম্যাক্সিমাম মক টেস্ট দিতে হবে, তোমাকে বুঝতে হবে তোমার উইক এরিয়াস কোনটা, তোমাকে কোন কোশ্চেন গুলো ছাড়তে হবে। ধরো এক্সাম এলো, এক্সামে তুমি আহ, ধরো ফ্লোর ফ্লোর পাজল আছে, ফ্লোরের পাজল আছে এক একটা, কোনো বক্স পাজল আছে, কোনোটা হয়তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারের পাজল আছে, কোনোটা হয়তো সার্কুলার সিটিং এর সার্কুলার অ্যারেঞ্জমেন্টের পাজল আছে। তুমি হয়তো জানো যে আমি সার্কুলার অ্যারেঞ্জমেন্টের পাজল আর ফ্লোর পাজল একদম সহজে পড়ে দেবো, যত ডিফিকাল্টি থাকুক না কেন। তাহলে তুমি ওই জিনিসগুলো যখনই কোশ্চেন সামনে আসবে তুমি ওগুলোকে পড়বে। এবার তুমি ধরো জানলে যে আমার বক্স পাজল আমার হয় না, আমি অনেক চেষ্টা করি, আমার হয়তো বক্স পাজলে কিছু না কিছু ভুল হয়ে যায়, বা যে ডেটের যে পাজল গুলো আছে কোন ডেটে কি হয়েছিল সেটাতে আমার ভুল হয়ে যায়, যখনই এক্সামের সামনে আসবে তুমি স্কিপ করবে, টোটাল 5টা পর হুম পর আছে স্কিপ করবে, পরে করবে, বিকজ ওই টাইমটা তুমি সেভ করে নিলে। তো টাইম যে যে টাইমে যে স্ট্র্যাটেজিটা তোমাকে আগের থেকে ভেবে যেতে হবে যে কোন জায়গাটাতে তোমার স্ট্রেংথ, কোন জায়গাটা তোমার উইকনেস, সেই জায়গাটাতে স্ট্রেংথ গুলো আগে করবো, উইকনেস শেষে যদি সময় থাকে তবে করবো, সময় নষ্ট করবো না। হুম। আর এটা একমাত্র আমার মনে হয় যে মক টেস্টের থ্রুতেই মানে এটা শার্প হবে, এই অ্যাজাম্পশন গুলো একদম, একদম যে একদম। কোনটাতে বেশি আটকাচ্ছে কোনটাতে তাড়াতাড়ি হচ্ছে। একদম। অনেক দিতে হবে, আমি তো দিনে দুটো তিনটে তো দিতাম, দিনে দুটো তিনটে। আর মক টেস্ট দেওয়ার পর খারাপ হলে, পারফরমেন্স খারাপ হলে চুপচাপ শুয়ে শুয়ে টেনশন করতাম। হ্যাঁ, ওই সময় খুব অ্যাংজাইটির মধ্যে দিয়ে গেছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাকে বলতে চাইবো যে আমার কিছুদিন আগে একটা হার্টের একটা মাইনর অপারেশন হয়েছে, দ্যাট ইজ হুম রিলেটেড হুম টু দ্যাট। অ্যাংজাইটি বিল্ড আপ হতে 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 হ্যাঁ একটা মানুষের ব্রেকিং পয়েন্টও আছে। তো সেটা হুম হয়তো হুম আমার হার্টের একটা লোড পড়েছিল, তার জন্য একটা মাইনর অপারেশন করেছি, কমপ্লিটলি ফিট নাও। তো এই জিনিসটা হয় যখন তুমি চেষ্টা করছো পারফর্ম করতে পারছো না, অনেক ডিমোটিভেশন ফিল হয়, ভেতরে ভেতরে খুব অ্যাংজাইটি তৈরি হয়, প্যানিক অ্যাটাক আসে, হাত কাঁপে যে কি হবে, তাহলে হুম এত চেষ্টা করছি, তাহলে কি আমি আর জীবনে চাকরি পাবো না, সারা জীবনকে হুম আমি হুম। আনএমপ্লয়েড। এই প্যানিক অ্যাটাক গুলো আসবে, এই জিনিসগুলো সাইড বাই সাইড তোমাকে কোপ আপ করতে হবে। একদম একদম। না না মানে আই হোপ যে একদম মানে একদম ঠিকঠাক সুস্থ থাকো তুমি। কারণ একদম মানে ইউ আর ভেরি অনেস্ট মানে থ্রু আউট মানে ওয়েন উই টক, মানে আই 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 জেনুইনলি সে ইউ আর ভেরি অনেস্ট। তো একদম ভগবান ভালো রাখুক, এটাই চাই অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে মানে অনেকে অনেক দিন ধরে ব্যাংকের মানে ব্যাংকিং এর প্রিপারেশন নেয় বা নিচ্ছে, কিন্তু মানে এক্সাম ক্র্যাক করতে পারছে না। বাট তুমি মানে এলাম দেখলাম জয় করলাম এরকম একটা ব্যাপার ব্যাংকিং এর ক্ষেত্রে বিশেষ করে। তো আই মিন নিজের সাথে তোমার নিজের সাথে এই সব অ্যাসপিরেন্টদের মানে ডিফারেন্সটা কোথায়, মানে ইন ইওর পার্সপেক্টিভ তোমার কি মনে হয় যে কি তারা ভুল করছে এবং তুমি কি ঠিক করেছিলে যার জন্য মানে ইউ হ্যাভ ক্র্যাকড ইট ইন দিস পার্টিকুলার শর্ট স্প্যান অফ টাইম? এটা একটু জেনারেলাইজড কোশ্চেন, এটাকে যদি আরো একটু স্পেসিফাই করা যেতে পারে, ফর এক্সাম্পল কোনো অ্যাসপিরেন্টের হয়তো ইংলিশটা একটু উইক আছে, যে ইংলিশটা তাকে স্ট্রং করতে হবে, কারো ম্যাথসে সেই লেভেলটা আসছে না, সেই স্পিডটা আসছে না, বা কারোর রিজনিং এ সেই স্পিডটা আসছে না। তার জন্য বলবো একটা নিজেকে একটা মোটিভেশন খুঁজে নিতে হবে, ঠিক আছে? বিকজ যেটা বললাম আমার ক্ষেত্রে ওই ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, বা ভেতরে সেই আগুনটা জ্বলেছিল বলে আমি হয়তো পেরেছিলাম, তুমি যেটা বলছো এত ফার্স্ট অ্যাটেম্পটে। বাট ইট ওয়াজ নট নট সো ইজি, সহজ ছিল না, অনেকটাই এফর্ট দিয়েছিলাম। আমার মতে বলে তুমি যদি এই এফর্টটা দেয়, দিনে দুটো তিনটে করে মক টেস্ট, যে স্ট্র্যাটেজিটা বললাম, সবসময় একটা বেটার স্ট্র্যাটেজির খোঁজ সবসময় থাকতে হবে। তুমি একটা পাজল 3 মিনিটে করছো, ভাবো যে ওটা আরো বেটার ভাবে কি করে করা যেতে পারে, ইউটিউবে খোঁজ লাগাও যে ওই পাজলটা অন্য কেউ কি আরো তাড়াতাড়ি করছে, বা একটা ম্যাথস তুমি যেটা করছো ওই ম্যাথসটাকে আরো তাড়াতাড়ি কেউ করতে পারছে ইউটিউবে, সেটাকে খোঁজ লাগাও। সেই জায়গাগুলোকে, নিজের উইকনেস গুলোকে, সেটা তোমাকে এফর্ট দিতেই হবে, উইদাউট গিভিং এফর্ট সেখানে তুমি সেই স্পিডটা গেইন করতে পারবে না, সেই এজটা গেইন করতে পারবে না। সেই পার্সোনাল এফর্টটা দেওয়াটা খুবই দরকার, পার্সোনাল যে মোটিভেশন, সেই
আগুনটা থাকা ভেতরে খুবই দরকার। আমার মনে হয় এই দুটো জিনিস যদি থাকে তাহলে অবশ্যই পারবে সবাই। আহ, আচ্ছা, এবার আমরা একটু ব্যাংকিং থেকে ডাব্লিউবিসিএস এ একটু শিফট করি। তো প্রথম কবে, মানে যখন জানতে পারলে যে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছো, গ্যাজেটেড এ অফিসার, এবং কোট আনকোট ডিজায়ার পোস্টই পেয়েছো, আহ, তো তখন কেমন লাগলো? মানে হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ইন দ্যাট পার্টিকুলার ডে, দ্য রেজাল্ট ডে এক্সপিরিয়েন্স, যদি একটু শেয়ার করো প্লিজ। দেখো, আমার অ্যাজ ইউজুয়াল ব্যাংকিং এর যেটা হয়, কাজ থাকে, কাজ করছিলাম খুবই হেক্টিক। এটা একটা ফানি ইনসিডেন্ট বলবো আমার ইন্টারভিউতে, ঠিক আছে? ইন্টারভিউ প্যানেলে কি বলছিল ব্যাংকিং রিলেটেড। তো যাই হোক, আমার পোস্টিং ছিল আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আচ্ছা। গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে একটা গ্রাম লক্ষ্মীপুর বলে, প্রত্যন্ত গ্রাম বলতে পারো। নিয়ারেস্ট স্টেশন বঙ্গাইগাঁও। গোয়ালপাড়ার থেকে খুব একটা ট্রেন আসতো না, বঙ্গাইগাঁও থেকে 3.5 ঘন্টা সময় লাগতো বাড়ি আসার জন্য, ট্রেন ধরার জন্য। বুঝতে পারছো হুম। কতটা খারাপ একটা সিচুয়েশনে ছিলাম। তো সেখানে যে লোকগুলো আছে, সেখানকার লোকগুলো মানে ওরা ভগবান ওদেরকে আলাদা ধাতু দিয়ে বানিয়েছিল। তাদেরকে মানে একটা সহজ থেকে সহজ কথা বলার বোঝানোটাও একটা, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, চ্যালেঞ্জিং টাস্ক। তো যাই হোক, অফিসে আসার পর মাথা খুব ব্যথা করতে, যাই হোক রোজ বলতাম, ঘরে এসে দুঃখ করতাম, সারা এত সরি, পার্ডন মাই মিস্টেক। বইগুলো যে দিয়ে তাকাতাম, বইগুলোর দিকে তাকিয়ে বলতাম যে এতদিন টাইম নষ্ট করে এতদিন পর পড়লাম, তারপরে এখানে এই লোকগুলোকে সিম্পল সিম্পল পাসবুক প্রিন্ট করা, এটিএম কার্ড ব্লক হয়ে গেছে, আমাকে বলছে এটিএম কার্ড ব্লক হয়ে গেছে আপনি গিয়ে খুলে দিন, হ্যাঁ, বা এটিএম কার্ডের টাকা বের করুন। আমি এখন গিয়ে তোমার এটিএম কার্ডের টাকা বের করে, তোমার এক্সপেকটেশন কি এদের? মানে আমি তো বললাম, মানে এমন জায়গায় ছিলাম সেখান থেকে যে আমি আসতে পেরেছি এখানে, আই ফিল ভেরি লাকি। তো ইট ওয়াজ দ্য ডে অ্যাজ ইউজুয়াল। এরকম চিৎকার চেঁচামেচির মাঝখান থেকে মানে গলা ব্যথা হয়ে যেত ঘরে আসার পর। ঘরে যখন এলাম, অলরেডি টায়ার্ড, আমার কোনো মোবাইল দেখানো আমার সময় হতো না, কোনো হোয়াটসঅ্যাপ দেখার বা কিছু দেখার। তো হঠাৎ করে আমার ওয়াইফ অঙ্কিতা, আহ সে মানে যখন ঘরে ঢুকলাম, একটা দেখে মনে হচ্ছে এক্সাইটেড, ঠিক আছে, এক্সাইটেড। আমি আমি কি খুশি গো, প্রত্যেকদিন তো ঘরে এসে গাল খায় যে কোথায় কলকাতার মেয়ে, তাকে নিয়ে এসে লক্ষ্মীপুরে রেখেছি, সারাদিন জানলার থেকে খুলে দেখছে যে গরু চড়ছে, এখানে লোকে গরুর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এইসব শুনতে হতো ঘরে এসে। আজকে সেই মেয়ে হাসছে কেন এত? সে বলছে যে চল আজকে কোথাও ভালো রেস্টুরেন্টে যাই, কোথাও খেয়ে দিয়ে আসি, ভালো এনজয় করি। কেন, কি এনজয় করা, কি হয়েছে? এনজয় করার তো কিছু নাই। তো সে বললো যে আছে, তোর ডাব্লিউবিসিএস এ সিলেকশন হয়ে গেছে, তুই ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছিস। আমি বললাম কি মাই বলিস? গড। আমি বললাম কি বলছিস তুই? আমার কোনো এক্সপেকটেশন ছিল না, ঠিক আছে? আমি আচ্ছা। ডাব্লিউবিসিএস এর যে মেন্সটা দিয়েছিলাম, অতটা ভালো আমি দিইনি। আমার মনে হচ্ছিল যে আরো বেটার হতে পারতো, সেজন্য আমার কোনো খুব একটা এক্সপেকটেশন ছিল না যে হবে। পরপর 3বার না হওয়ার পর এবার হবে, সেটা আমার এক্সপেকটেশন ছিল না। তো আই ওয়াজ লাইক যে হয়ে গেল, ডাব্লিউবিসিএস হয়ে গেল। বললাম যে কোন কোন সার্ভিস হয়েছে? বলছে রেভিনিউ সার্ভিস। আমি বললাম, এটাই আমার চাইছিলাম, আমার রেভিনিউ সার্ভিস। সিরিয়াসলি আমি মনে মনে এই সার্ভিসটাই চাইছিলাম, যেহেতু বাবা ইনকাম ট্যাক্সে আছে, ট্যাক্স ডিপার্টমেন্ট আমার পছন্দের ছিল। তো দ্যাট ওয়াজ লাইক, আমি আর আমার বউ মানে ছোট বাচ্চাদের মতন খুশিতে লাফাচ্ছি যে অ্যাটলিস্ট কিছু হোক না হোক, এই লক্ষ্মীপুর আসাম এখান থেকে তো আমরা বেরিয়ে গিয়ে অ্যাটলিস্ট একটা ভদ্রস্থ জায়গায় গিয়ে থাকতে পারবো এবারে। দ্যাট ওয়াজ দ্য ডে। অসাধারণ। আহ, আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করতে চাই যে রিলেটিভ রিলেটিভ আর প্রতিবেশীদের প্রতিক্রিয়া কি এই সাফল্য শুনে? তারা জানতো যে আহ, তুমি মানে প্রিপারেশন করছো, এটা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ? যে প্রিপারেশন শুরু করেছে, তারপরে আচ্ছা। ওদের ধারণা ছিল যে আমি একটা মাশরুম চাষি, ঠিক আছে? সারাদিন খড়, মাশরুম এইসব নিয়ে থাকি। এ আর কি করবে সারাদিন? মাশরুম জল দিচ্ছে, এখানে বিক্রি করতে নিয়ে যাচ্ছে মাশরুম, এখানে মাশরুম বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আমি একটা এনজিওর সাথেও ইনভলভ ছিলাম, ঠিক আছে? সেখানেও আমি বিভিন্ন যে রুরাল এরিয়াস গুলোতে যেতাম, বাচ্চাদেরকে পড়াতাম। মানে যাই হোক, একটা রুরাল লাইফ মোটামুটি ছিল। তো আমার রিলেটিভস রা বা নেবার্স রা, তাদের ধারণা এটাই ছিল যে খুবই মিডিয়কার ছেলে, হয়তো হুঁচুকে স্টার্ট করেছিল ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন, বাট সেটা কি আর পসিবল? সেটা পসিবল নয়, হওয়াটা পসিবল নয়, ঠিক আছে? যখন হুম। হয়ে গেছে দেখুন, তো দে ওয়ার অল শকড।
যে ডাব্লিউবিসিএস হয়েছে, ডাব্লিউবিসিএস, হ্যাঁ ডাব্লিউবিসিএস, বাহ ভেরি গুড, কনগ্রাচুলেশনস। এমন এমন রিলেটিভ যারা কখনো, যাদের সাথে বছরের পর বছর কথা হয়নি, তারাও ফোন করে তাদের শুভেচ্ছা জানিয়েছে। অসাধারণ। আচ্ছা, চাকরি পাওয়ার আগের তুমি আর চাকরি পাওয়ার পরের তুমি আহ, কিছু মানে পার্থক্য অনুভব করেছো? বা সেটা নিজের মধ্যেও হোক কিংবা মানুষের কথাবার্তা বা তাদের ব্যবহার, দৃষ্টিভঙ্গি, কিছু পরিবর্তন হয়েছে? আর আমার মধ্যে তো আমি কিছু চেঞ্জ এখনো ফিল করতে পারছি না, তবে আচ্ছা। মানুষের মধ্যে ডেফিনেটলি চেঞ্জ দেখেছি আমি। সেটা হওয়াটাও স্বাভাবিক। ওদের ধারণা আমার মতে যে কোনো ডাব্লিউবিসিএস অফিসারদের সাথে ভালো চেনা জানা থাকলে অসুবিধার সময়, খারাপ সময়, বিপদে আপদে আসলে হয়তো কিছু হেল্প পাওয়া যাবে। তো একটা ডেফিনেটলি হুম, ভালো রিলেশন রাখাটা তাদের জন্য ন্যাচারাল। ঠিক আছে, আমার হুম, মতে বলে এই জন্য তারা একটু ভালো রিলেশন বানিয়ে রাখতে চায়, বাট পার্সোনালি আমার মতে বলে যে সেটা সবসময় পসিবল হয় না। কেউ আজকে আমাকে ফোন করে বললো যে আজকে আমাকে এই জায়গাটা হেল্প করে দে, সেটা হয় না পসিবল। ঠিক আছে, আমিও হয়তো আমার যদি কোনো বন্ধু আমার আইপিএস হয়ে যায়, আমি তাকে যদি বলি যে আমাকে এখানে ধরে নিয়েছে, তুই আমাকে বল করে দিতে, সেটা দ্যাট ইজ নট হুম। পসিবল। তার সাথে তারা একটা রুলস কাজ করে, একটা এভরিওয়ান ইজ বাউন্ড বাই রুলস। যত তুমি এক বন্ধুত্ব রিলেটিভস দের সাথে ভালো বিহেভিয়ার হও, এই যে এক্সপেকটেশনটা সময় যে তোমার হুম, হেল্প করবে। আর আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, যে মানুষের যে রিলেটিভস দের যে এক্সপেকটেশন থাকে, আমি এর সাথে এত ভালো বিহেভ করছি, দরকারের সময় আমি একে ফোন করে বলবো যে আমাকে এই কাজটা করে দে, তখন সে করে দেবে। হুম, আর তুমি যদি এই হুম, কাজটা তখন না করতে পারো, তখন সেই হুম, তোমার মানে সব থেকে বড় শত্রু হয়ে যাবে। সবারই পিঠ পেছনে তোমার বলবে যে ও অহংকারী ছেলে, এক নম্বরে কাজের হুম, কাজ কিচ্ছু করে না। হ্যাঁ, অনেক কিছু একদম। খারাপ হবে। সো বেস্ট ইজ যে আগে যেরকম ছিলে পরেও সেরকম থাকো, যতটা পারছো সবারই সাথে নর্মাল একদম। বিহেভ করো, এবার এক রোল আউট করার জন্য। না না, ঠিকই, মানে যেটা রুল সেটা তো রুলের মতোই চলবে। হ্যাঁ, মানে কারোর সাথে ইনজাস্টিস হলে দেন সামথিং ইউ ক্যান ডু, বাট তাছাড়া তো কখনোই কোনোভাবে সম্ভব নয়। ঠিকই, মানে রুলের এগেনস্টে গিয়ে তো কিছু করা ইটস এথিক্যালিও রং। যাই হোক। আহ, আচ্ছা, নেক্সট যেটা আমি জিজ্ঞেস করব, আচ্ছা এখন বর্তমানে দাদা তোমার মানে এজ কত? আমার এই মে মাসে 30 ইয়ার্স কমপ্লিট হয়েছে। আচ্ছা। আহ, তো সেক্ষেত্রে মানে এই কথাটা এই কারণেই জিজ্ঞেস করলাম যে ইউপিএসসি সেটা তো মানে এখনো রয়েছে সুযোগ, তো কিছু ভেবেছো নাকি? আমি ইউপিএসসি থেকে একদমই ডিট্যাচ, 2 বছর আমার প্রিপারেশন আচ্ছা, নাই। বাট আমি জানি যে ভালো করে হয়তো প্রিপারেশন করলে আমি আবার অ্যাটলিস্ট ইন্টারভিউটা আমি দিতে পারবো, এটুকু আমি জানি। সিলেকশন হয়ে আচ্ছা, আর না হয় ইন্টারভিউটা আমি আবার দিতে পারবো। বাট এখন না, এখন আর ইচ্ছা করে না। এখন একটু সেটেলড, লাইফটাকে একটু সেটেলড হয়ে গেছে, বিয়ে হয়েছে, নতুন জায়গায় আমার পোস্টিংও হয়েছে রিসেন্টলি শিলিগুড়িতে, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমি এখন জিএসটি তে আছি। তো সেখানে আমি একটা চাইছি এবারে ভালোভাবে সেটেল হব, একটা 3 বিএইচকে ঘর নিয়ে সেখানে, তো সে একটু সুখে শান্তিতে থাকবে। তো এখন আর ইউপিএসসি নিয়ে ভাবছি। অসাধারণ। আচ্ছা, আচ্ছা যখন তুমি ধরো পড়তে, তোমার পড়াশোনার মানে মোড কি ছিল? মানে তুমি অনলাইনের ওপর বেশি রিলাই করতে নাকি অফলাইনের ওপরই? মানে এটা যদি একটু বলো। অফলাইনটার থেকে আমি অনলাইনে বেশি প্রেফার করতাম, বিকজ অনলাইনে কেউ যদি একটু টেক সেভি হয়, তার জন্য অনেকটা ইজি হয়ে যায়। ফার্স্ট আমি একটা এভার নোট ছিল, এভার নোটে নোটস কম্পাইল করে রাখতাম, ক্লাউড বেসড ছিল পুরোপুরি নোটসটা। তারপরে যে ধরো পিডিএফ গুলো পড়তাম, সেখানে ওখান থেকে হাইলাইট করা, ওখান থেকে কপি পেস্ট করা যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, নোটস বানানোটা ইট ওয়াজ ভেরি ইজি। তারপরে তুমি বুক মার্কস দিয়ে রাখতে পারো পিডিএফ এ, হুম, যে জায়গাগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সঙ্গে সঙ্গে যে জায়গাটা তোমার দরকার, বই খুলে খুলে তোমার ইন্ডেক্স দেখে খোলার থেকে তুমি একটা বুক মার্কে যদি ক্লিক করে দাও, ওই পেজটা চলে আসবে। তো আমি ট্রু। মনে করি যে যদি একটু যদি ধাতস্থ হয়ে যায় মানুষ, অনলাইনটাই বেটার হবে। প্লাস তোমার অনেক ফ্রি ম্যাটেরিয়ালস পাওয়া যায়। হুম, কয়েকটা সাইট, নাম বলতে চাইবো না ফর কপিরাইট পারপাস অবভিয়াসলি, কিন্তু অনেক হুম, সাইট আছে যেখানে ফ্রি বুকস পেয়ে যাবে, অনেক পিডিএফস পেয়ে যাবে সিভিল সার্ভিস রিলেটেড। তো আমার মতো বলে যেগুলো কেনা বইয়ের থেকে আমার মনে হয় ফ্রিতে যদি পেয়ে গিয়ে আমি পড়ে শেষ করতে পারি, তো দ্যাট ইজ অবভিয়াসলি সেটাই চয়েস হবে। আচ্ছা। আচ্ছা, চারটে এমসিকিউ পেপারে, মানে আই মেন্স এর কথা বলছি, অ্যাকর্ডিং টু পিএসসি অ্যান্সার কি তোমার তাও কেমন এসেছিল? আমার খুব একটা ভালো আসেনি।
আমার সেই জন্য 490 অ্যারাউন্ড এসেছিল, 490। আচ্ছা তো 480 থেকে 490 এর মতন ছিল আমার। তো আমি আচ্ছা। ভেবেছিলাম যে মার্কসে আসবে না, বিকজ বিকজ সবার অনেকের 400 বা 540, 550 এরকম মার্কসও আসছে। আমি বললাম যে হুম হুম তাহলে তো কোনো চান্স না। বাট আমার হুম ডেসক্রিপটিভ ভালো ছিল, ইংলিশ ডেসক্রিপটিভ। আর অপশনাল আমি ভালো দিয়েছিলাম, অ্যানথ্রোপোলজি হুম। আমার অপশনাল ছিল। সেটা দেওয়ার জন্য হয়তো মেন্সে ভালো মার্কস পেয়েছিলাম, ইন্টারভিউটা ভালো হয়েছিল, সেই জন্য হয়তো মোটামুটি গ্রুপ এতে সিলেকশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাও ওটাতে তাও তাহলে অনেকটাই টেনেছো ওটাতে, মানে যদি আমি কাট অফের কথা বলি, তাহলে হ্যাঁ মানে ওটাতে অনেকটাই টেনেছো। আমারও তাই মনে হয়, ওখানে অনেকটাই মার্কস। একদম একদম। আচ্ছা আমরা তাহলে এবার একটু ডিটেলে আসি, ঠিক আছে? তো প্রিলিমস এর ক্ষেত্রে যদি আমি ইংলিশের কথা বলি, সেখানে 25 মার্কস থাকে এমসিকিউ প্যাটার্নে। তো আমার মনে হয় সেটাতে তোমার মানে ইউ ডিডন্ট হ্যাভ টু স্ট্রাগল দ্যাট মাচ বিকজ ইউ অলরেডি হ্যাড দ্যাট পার্টিকুলার প্রিপারেশন ফর ব্যাংকিং, তাই না? তবে তো একটা জিনিস আমি বলবো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি দেখা হয়, একটা ক্লিয়ার ক্লিয়ার একটা ট্রেন্ড বা অ্যাপ্রোচ তুমি বের করতে পারবে যে কেমন ধরনের কোশ্চেন আসছে। সেখানে একটা ভোকাবস রিলেটেড কোশ্চেন বা প্রিপোজিশন বেসড কোশ্চেন সেগুলো আসে। সেই জায়গাগুলোকে যদি তুমি ভালো করে কভার করে নাও, গ্রামার পার্টটা যদি ভালো করে কভার করে নাও, সেখানে দেখবে কিছু এক্সেপশনস থাকে প্রিপোজিশনসে। যে জায়গাগুলো থাকে এক্সেপশন, সেখানে সে সেন্টেন্সে নর্মাল রুল অনুসারে যেটা হওয়া উচিত সেটা না হয়, যে এক্সেপশনটাকে ইউজ করে সেই এক্সেপশন গুলোকে কোশ্চেনে কিন্তু দেওয়া হয় মেন প্রিলিমসে। সেই জায়গাগুলো যদি হুম, ভালো করে কেউ করে যায়, আমার মনে মতে বলে যে ইংলিশটা তার খুব একটা ডিফিকাল্ট লাগা উচিত না। একদম একদম। ওই যে টি ওভার কফি, টু কফি, ওই ব্যাপারগুলো। Exactly, ওইটাই বলছিলাম। ওই গ্রামার বই ধরে প্রশ্ন প্রশ্ন আসে, ওই যে যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বুক থেকে ওই আমি কন্টেন্ট পেয়ে যাবো, ওখান থেকে যদি দেখে নি তাহলে হয়ে যাবে। আর ভোকাবস তো একটু বিল্ড আপ করতেই হবে, ওটা একটা হ্যাবিটে রাখা উচিত প্রত্যেকদিন। 5 থেকে 10 খানা, আইদার আমি কোনো গল্পের বই পড়ছি বা আমি নিউজ পেপার পড়ছি বা যাই পড়ছি, নতুন 5টা ওয়ার্ড যদি আমি দেখি, আমার একটা ছোট ডায়েরি হওয়া উচিত। আমি পার্সোনাল আমার জন্য বলছি না, আমার ভোকাবস ভালো ছিল, আমি অনেক ইংলিশ মুভিজ দেখতাম, সেটাকে আমি বলবো তার একটা রিজন। ছোট থেকে আমি ক্লাস 8-9 থেকে আমি খুব হলিউড মুভিজ দেখতাম, তার জন্য আমার ভোকাবুলারি ভালো ছিল। তো যারা হুম এখন পসিবল নয়, আমি বলবো অ্যাটলিস্ট একটা হ্যাবিট ইনকালকেট করো নিজেদের মধ্যে। ইউটিউবে যে শর্ট স্টোরিজ গুলো আছে, শর্ট বিভিন্ন মুভিজ গুলো আছে, সেগুলো দেখতে পারো। বা নেটফ্লিক্সে দেখতে পারো কিছু সাবস্ক্রাইব করে বিভিন্ন হলিউড যে টিভি সিরিজ গুলো আছে, তোমরা সাবটাইটেল অন করে দেখতে পারো। আমি বলছি যাদের ইংলিশ উইক আছে তাদের জন্য বলছি, তাদেরকে অ্যাড্রেস করে বলছি, সাবটাইটেল অন করে দেখো। আমার মতে বলে তোমরা যদি 3 থেকে 4 মাস এই প্র্যাকটিসটা রোজ 3 থেকে 4 ঘন্টা, শুধু তাই না, নিউজ পেপারও আছে অনেক ইংলিশে, যেরকম ফার্স্ট পোস্ট আছে, হুম ফার্স্ট পোস্টে উপাধ্যায় আছে, পালকি ম্যাম আছে, তার যে নিউজ গুলো হয় বা তার যে ইন্টারভিউ গুলো হয়, সাবটাইটেল দিয়ে শুনবে, এত ভালো ইংলিশ জানা যাবে। বা বিয়ন্ড ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ, নিউজটাও জানতে পেরে যাচ্ছ, ইংলিশটাও শেখা হয়ে যাচ্ছে। তো এই যে এই হ্যাবিটস গুলো, ছোটখাটো হ্যাবিটস গুলোকে যদি তুমি ইনকালকেট করতে পারো, তাহলে ইট উইল গো আ লং ওয়ে। ঠিক আছে, আর এটাই তোমাকে আলটিমেটলি একটা সাকসেস প্রোভাইড করবে। হুম। না, এই পার্টিকুলার সিনেমা দেখার ক্ষেত্রে আমি বলবো একদমই তাই। কারণ আমার মনে আছে আমি মানে আমার থ্রু আউট মাই ইংলিশ অনার্স কলেজ ডেজ, তো আমি তখন এরকম দেখতাম মানে হলিউডের সিনেমা দেখতাম, এবং আমি ওই জনরা ধরে ধরে দেখতাম। আর মানে ফিল্ম মেকার অনুযায়ী দেখতাম যে কুইন্টিন ট্যারেন্টিনো এবার উনি কতগুলো সিনেমা বানিয়েছে সেইগুলো একদম পরপর দেখবো। তো এরকম করে মানে আমার ইংলিশ অনেকটা ইমপ্রুভ হয়েছে বিকজ অফ দিস রিজন। তো একদমই তাই, এটা খুবই এফেক্টিভ। একদম। প্লাস আহ, তোমার ধরো একটা কন্টেন্ট ক্রিয়েশনে তোমার একটা মাথা চলে আসবে। ধরো তুমি মেন্স এর যে ইংলিশ রাইটিং লিখছো, সেখানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার ব্যাপারে যদি তোমাকে ভাবতে হয়, একটা মুভিজ থেকে তুমি অনেক আইডিয়া নিতে পারো। সেখানে তুমি তার অ্যানেকডোট, একটা ইন্ট্রোডাক্টরি স্টোরি বানানো, বা সেখান থেকে কোনো একটা গল্প একটা এক্সাম্পল একদম হিসাবে কোট করা, গুলো করতে পারো। একদম একদম একদম। আর আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয় অনেক কিছুতে। অনেক অনেক টাইম। আহ, আচ্ছা, এবার যদি মানে আমি মেন্স এর মধ্যে ঢুকি মানে প্রিলিমস থেকে, তো বাংলা ইংলিশের স্ট্র্যাটেজি যদি একটু তুমি বলো কিভাবে করতে হবে বা তুমি কিভাবে করেছিলে,
একটু ইন ব্রিফ, মানে তোমার মানে এখন যেমন ধরো মানুষ জানে যে কি কি আসে, কি কি টপিক আসে, কিভাবে করতে হয়, কিন্তু আমি বলছি যে মানে তোমার তরফ থেকে যদি কিছু এক্সট্রা থাকে তুমি একটু যদি বলতে পারো যে তুমি কি করে করেছো। ব্রিফ দেবো, খুবই ইন ব্রিফ। হুম আজকের যে টপিক আসছে সেগুলো কিন্তু যত দিন যাবে অ্যাবস্ট্রাক্ট হতে থাকবে, ঠিক আছে? তোমাকে মানে কনভেনশনাল টপিক দেবে না, ইউপিএসসির মতন অনেকটা আনকনভেনশনাল ফিলোসফিক্যাল বেসড টপিক হবে। সেক্ষেত্রে তোমাকে আহ, একটু রাইটিং প্র্যাকটিস আগের থেকে একটা হ্যাবিটে রাখতে হবে, প্লাস একটু ক্রিয়েটিভিটিটাও ভালো রাখতে হবে। ফর এক্সাম্পল, রিপোর্ট অনেকদিন ধরে দেয়, ভুলভাল রিপোর্ট দিয়ে দেয়। ধরো একটা এমন রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট দিচ্ছে তোমাকে, যেখানে তোমাকে বলছে 2018 যেরকম বলছি, চিড়িয়াঘর যেটা আছে একটা জু, এটাকে শহরের মাঝখান থেকে শহরের আউটস্কার্টসে নিয়ে যেতে হয়। এই একটা তোমাকে রিপোর্ট দিল, তো তুমি কিভাবে লিখবে এটাকে? তো একটা আহ, একটা নিউজ বানাতে হবে। এটাকে নিউজ বানানোর জন্য তোমাকে কিছু ক্রিয়েটিভ হতে হবে, যে ঠিক আছে এরকম একটা গল্প বানানো যেতে পারে যে লাস্ট মানডে একটা ভাল্লুক ছিল, সে অনেক দিন ধরে সাফার করছিল, শহরের মাঝখানে স্ট্রেস হচ্ছিল, অ্যাংজাইটি হচ্ছিল, হুম ট্রাফিকের নয়েজ পলিউশন, সে মারা গেল। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট অনেকদিন ধরে ডিমান্ড ছিল যে জু যেটা আছে সেটাকে শহরের মাঝখান থেকে শহরের আউটস্কার্টসে নিয়ে যেতে হবে। এনভায়রনমেন্টাল মিনিস্টার এই ব্যাপারে কমেন্ট করেছে, অপোজিশন পার্টির লোক এই ডিমান্ড করছিল। এভাবে যেরকম একটা আমরা খবরে কাগজে পড়ি, এই জিনিসটাকে তোমাকে হুম। তৈরি করতে হবে, ঠিক আছে? ফোর্সফুলি এটাকে তৈরি করতে হবে, ইন্ডিউস করতে হবে জিনিসটা। তার জন্য তোমাকে এই আইডিয়াটা থাকতে হবে। তো তার জন্য কিছু বেসিক পিলার্স তুমি ড্র করতে পারো, ঠিক আছে? তো যে কোনো একটা মাথার একটা পিলার যদি তোমার, যেরকম ইউপিএসসির জন্য একটা আমাদের ফ্রেমওয়ার্ক হয় সবকিছু অ্যান্সার রাইটিং এর, দেখুন এখানে তোমাকে একটা, আমি ইন ব্রিফ বলছি, এটা আমি অত ডিটেলস যাচ্ছি না, একটা ফ্রেমওয়ার্ক রেডি করতে হবে তোমার, যে এই পরীক্ষায় আসলে আমি কিছু না ভেবে এই ফ্রেমওয়ার্কে নামিয়ে দেবো, আর ঝটাঝট এই পয়েন্টস গুলো আমি লিখে দেবো। এটা হলো রিপোর্ট। অসাধারণ। লেটারের ক্ষেত্রেও তাই, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে যে ইন্ট্রোডাকশনারি যে লাইনটা আছে সেটা একজন একটুখানি আলাদা হয়। সবারই ক্ষেত্রে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, সবাই লিখছে একটু আলাদা লেখ, একটু আলাদা যদি ক্রিয়েটিভ হয়ে আগের থেকে বানিয়ে যেতে পারো, ওখানে বসে জাস্ট ইন্ট্রোডাক্টরি লিখে দাও, যে পয়েন্ট গুলো আছে সেটাকে লিখে লিখে তাড়াতাড়ি সে র্যাপ আপ করে দাও। বেশি বড় করে লেখা দরকার নেই, বিকজ আলটিমেটলি যে এক্সামে যে খাতা দেখছে তার অনেকগুলো খাতা দেখতে হয়, সে অত হুম ইন্টারেস্টেড নয় অত গল্প পড়ার জন্য। সে যে যে রিকোয়ারমেন্ট যেটা আছে অ্যান্সারের, কোশ্চেনের যে যেটা তাড়াতাড়ি সে পড়ে বুঝে যাবে, তত সে উইল বি উইলিং টু গিভ ইউ মোর মার্কস। বেশি গল্প লিখলে আমার মনে হয় না বেশি কিছু। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমার চেনা জানা একজন আছে, ইংলিশে খুবই ভালো, খুবই ভালো অর্নামেন্টাল ওয়ার্ডস ইউজ করে, কিন্তু ইংলিশে কখনোই ভালো নম্বর পায় না, ও পেয়ে তো পাইনি। আমি এটা বলবো যে ভালো যদি ইংলিশে হয় সেটাও একটা প্রবলেম। খুব সিম্পল ইংলিশে লেখা উচিত, ঠিক আছে? ইংলিশে বেশি হাইফাই নিজের শো অফ ওয়ার্ডস যদি লিখতে চাও, তাহলে কিন্তু যে হুম। টিচার খাতা চেক করছে, সে যদি মিডিওকার হয় সে কিন্তু ইনসাল্ট ভাবে নিয়ে নেবে। সে বলবে যে একদম। আচ্ছা দেখে, আলটিমেটলি মার্কসটা আমি দেবো, 10 দিয়ে দিলাম, যা 10 দিয়ে দেবে আলটিমেটলি, বললাম না? ওই পেনের পাওয়াটা কিন্তু তার হাতে আছে। তুমি যতই বড় বড় ইংলিশ লেখো, দেখাও যে আমি আমি দেখো কত বেশি ইংলিশ জানি, সেটা না করাটাই ভালো। শো অফ জায়গা থেকে এত সিম্পল ইংলিশ লেখাটা আমার মনে হয় বেশি বেটার হবে। সেটা বাংলার জন্য তাই, হিন্দির জন্য তাই, ল্যাঙ্গুয়েজ মোটামুটি সব জিনিস সেম। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেকে একটা ভুল করে, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে। লিটারাল মিনিংটাকে বোঝো, ঠিক আছে, জিসটাকে বোঝো, তারপর নিজের ল্যাঙ্গুয়েজে যদি লেখো আমার মনে হয় ভালো মার্কস পাবে। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে গিয়ে কিন্তু অনেক ভুল হয়, সেখানে মার্কস খারাপ হয়। একদম একদম। আর হ্যাঁ, এটা ঠিক, যদি খুব ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ কেউ যদি ইউজ করে সেক্ষেত্রে মানে যে এক্সামিনার, তাকেও তো গুগলে গিয়ে টাইপ করে করে দেখতে হবে, মানে সে যদি না জানে in case। সে চাইবে, সে একটা, দেখো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এগুলো বলা উচিত না, সে প্রত্যেক খাতা দেখার জন্য একটা টাকা পাচ্ছে, ঠিক আছে? একটা খাতা দেখবে একদম 30 টাকা, ঠিক আছে? তার টার্গেট হবে তো দিনে 20 থেকে 25টা খাতা চেক করবে, ঠিক আছে? তাকে আর্নিংটা তার জন্য বিশাল বড় ব্যাপার। সে তুমি ডাব্লিউবিসিএস হচ্ছে কি না হচ্ছে সেটা তার একদম সে বদার করছে না। তার বেশি মাথা একদম। খারাপ করে 10 দিয়ে দেবো তোকে, হ্যাঁ, 200-র মধ্যে যে 70 দিয়ে দেবো। সে যে একটা মিনিমাম সে 100 পেয়ে, তো সে 100 পাবে না, 70 পেয়ে গেল। কি দরকার আমার অত শো অফ করা, দরকার নেই। সেরা সেরা। আচ্ছা আচ্ছা। হিস্ট্রি, একটু হিস্ট্রিতে আসি মোটামুটি। আপনি তো বললেন ইয়ের দিকে ল্যাঙ্গুয়েজ পেপার গুলো, হিস্ট্রি হিস্ট্রি স্ট্র্যাটেজিটা যদি একটু বলেন কি করেছিলেন
আমি বারবার, বাই দ্য আই এম সরি, আমি বারবার আপনিতে চলে যাচ্ছি, মানে অভ্যেস, যাই হোক। আপনি আর তুমির মধ্যে আমি ঘোরাফেরা করছি। যাই হোক, হ্যাঁ প্লিজ তুমি বলো বলো। হিস্ট্রিতে দেখো আমি খুব একটা বেশি পড়িনি, ঠিক আছে। আমি ইউপিএসসি তে যতটুকু পড়া ছিল, একটা তামিলনাড়ু বোর্ডের একটা হিস্ট্রি বই ছিল, সেটা পড়তাম। তারপরে জানলাম যে ডাব্লিউবিসিএস এর খুব বেশি হিস্ট্রি আছে, খুব হিস্ট্রিটার দিকে জোরটা বেশি দিতে হয়। তাও ফ্রিডম স্ট্রাগল দেখলাম অনেকটাই আসছে, ফ্রিডম স্ট্রাগল, তার জন্য আগে স্পেকট্রাম পড়েছিলাম। স্পেকট্রামের থেকে একটা ভালো বই দেখলাম, সোনালী বানসাল আছে, সোনালী বানসালটা তারপরে পড়েছিলাম, ভালো বই। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যদি 3-4 বার রিভিশন দেওয়া যেতেই পারে, খুব একটা চ্যালেঞ্জিং কিছু নয়। ফ্যাক্ট বেসড কোশ্চেন্স অনেক আছে, ডেটাস গুলোকে যতটা মার্ক আউট করা যেতে পারে, আমি পারিনি অতটা মার্ক আউট করতে, নাহলে হয়তো এমসিকিউ তো মার্কসটা আরো বেশি হতো। সেটা যতটা করা যেতে পারে ততটা বেটার। আর মিডিভেল আর অ্যানশিয়েন্ট পড়তে পারো যদি হাতে সময় থাকে। আহ, পুনম দালাল দহিয়া ম্যাডামের একটা বই আছে, ভালো বই, ওটা পড়তে পারো। আর এতে কি কোনো মানে সাইট বা কোনো বই, এমসিকিউ বই ফলো করেছিলে? না, এমসিকিউ বই ফলো করিনি, তবে একটা লাস্টের দিশা পাবলিকেশনের নাম কার একটা ছিল, 14,000 খানা না 21,000 খানা কোশ্চেন ব্যাংক, সেটা ওখান থেকে 14। একটু ওই প্র্যাকটিস নিতাম, চ্যাপ্টার ওয়াইজ দেখে নিতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জিওগ্রাফি, জিওগ্রাফিটা যদি একটু বলো। জিওগ্রাফি তো ইউপিএসসির জন্য এনসিইআরটি থেকে স্টার্ট করেছিলাম। তারপরে দেখলাম যে বেঙ্গলেরও অনেক এনসিইআরটি আসছে, আরো ভালো করে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ওটা তো বলছি না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আশা করি ওটা বলার আলাদা করে দরকার নাই, ওটা খুবই প্রয়োজনীয়। তাছাড়া পেরিয়ার বলে একটা বই আছে, ভালো বই, হুম হুম হুম। ম্যাপস অনেক আছে। আর মহেশ বর্ণওয়ালের একটা বই আছে, সেটাও খারাপ বই নয়, সেটাও পড়ে দেখেছিলাম কিছুদিন, তবে অনেক ফ্যাক্টস ভুলভাল আছে, সেগুলো একটু বুঝে পড়তে হবে। মোটামুটি এই কয়েকটা বই হয়ে গেছিল। আরেকটা ভালো বই আছে, যদি পড়ে শেষ করা যেতে পারে, অনেক ডেটা আছে ওটাতে, কার্তিক চন্দ্র মন্ডল, হ্যাঁ, অনেক হুম ডেটা হুম আছে। হুম সিলেক্টিভলি যদি কি পড়ে, মানে সেন্সাসের জায়গাগুলো, ইন্ডিয়া হুম আর ওয়েস্ট বেঙ্গল সেন্সাসেরই জায়গা, বা ডেমোগ্রাফির যে জায়গাগুলো, লিটারেসি হুম রেট, সেক্স রেশিও, বা হুম। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ডেটাস গুলো আছে, টেবিল গুলো, অনেক ইনফরমেশন ভালো আছে, পড়া যেতে পারে ওটা। আচ্ছা। ইকোনমি, ইকোনমিটা যদি একটু বলো। কারণ ইকোনমি মানে এমন একটা সাবজেক্ট যেটা খুব ভয় প্রত্যেকটা অ্যাসপিরেন্টেরই। কারণ বেশিরভাগ অ্যাসপিরেন্টই এটা মানে স্কুল লাইফে তো পড়ে না। তো যদি একটু বলো ইকোনমিটার জন্য কি করেছিলে। ইকোনমিটা দেখো, তোমার যতটা তুমি কনসেপ্ট বিল্ড আপ করতে পারবে তোমার সুবিধা। আগে কি হতো, 2019-20 অব্দি এক্সামে খুব ফ্যাক্ট বেসড কোশ্চেন আসতো, নাবার্ড কোন সালে এস্টাবলিশ, আরবিআই কোন সালে এস্টাবলিশ, বা সেবি কোন সালে এস্টাবলিশ। প্ল্যান বেসড কোশ্চেন অনেক আসতো, 5 ইয়ার প্ল্যানিং, যেটা আমি দেখে থাকি মেন্স এর কোশ্চেনে। 5 ইয়ার প্ল্যানের অনেক কোশ্চেন আসছে, আরবিআই কোশ্চেন আসছে, ব্যাংকিং, ব্যাংকিং এর উপর যে কনসেপ্ট গুলো, ব্যাংকিং এর কনসেপ্ট, সেটার উপরে কোশ্চেন আসছে। কিন্তু এখন দেখছি একটু কনসেপ্ট বেসড কোশ্চেন আসছে। কনসেপ্ট বেসড বলতে বাজেটের উপর, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, যে অ্যাপ্লিকেশন পার্ট যেটা আছে, কনসেপ্ট বোঝার পর কনসেপ্ট বুঝে যে এটাকে অ্যান্সার করতে হয়, সেখানে ইউপিএসসি যেটা করে, ইউপিএসসি সেটাকে ইমুলেট করার চেষ্টা করছে, সেটাকে কপি করছে। আমার মতে বলে কনসেপ্ট বিল্ডিংটাকে দিতে হবে। 5 ইয়ার প্ল্যানিং পড়ো, খুবই ভালো করে পড়ো, আরবিআই এর ব্যাপারে পড়ো, ব্যাংকিং কনসেপ্ট পড়ো, কিন্তু তার সাথে সাথে ইউপিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটাকে পড়ে যেতে হবে, যাতে কি যে ধরো এই বছরের যে বাজেটটা, বাজেটটা যেটা পাস করলো, সেটা চোখের সামনে জন্য তুমি দেখতে পারো যে অ্যালোকেশন গুলো, যে রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো হচ্ছে, ঠিক আছে, ইভেন কি যে রিসিট, রিসিট, রেভিনিউ রিসিট, চোখের সামনে যেন দেখতে পারে একটা পাই চার্ট হিসাবে, এই জায়গা থেকে আসছে ম্যাক্সিমাম, এখানে এরকম কোশ্চেন আসছে না, ম্যাক্সিমাম কোথা থেকে আমাদের রিসিট আসছে, কর্পোরেট ট্যাক্স না ইনকাম ট্যাক্স না জিএসটি, এই জায়গাগুলো যেন প্রত্যেক বছর বাজেটে আপডেট থাকতে হবে, তাহলে তোমার খুব একটা ডিফিকাল্ট হবে না। জিনিসগুলো যদি একবারে বুঝে নাও, জিস্টটাকে বুঝে নাও, তাহলে তোমার আনসার করতে খুব একটা ডিফিকাল্টি হবে না। এই এই অ্যাপ্রোচ নিয়ে ইকোনমিক্স পড়া উচিত। আর কোনো কি বই রেফার করেছিলে তুমি নাকি? আহ বই, নিতিন সিংহানিয়ার ভালো বই আছে, নিতিন সিংহানিয়া স্যারের ভালো বই। তাছাড়া রমেশ সিং না পড়ায় ভালো, রমেশ সিং আউটডেটেড এখন। আর হুম ইকোনমিক্স খুবই ইম্পর্টেন্ট। আর বাজেটের উপরে যে আছে, ভিশন আইএস এর যেটা হোক, পিডিএফ বা যে কোনো আইডিয়াল ইনস্টিটিউশনের পিডিএফ ভালো করে দেখে নিও এক্সামের আগে, সেখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে।
আর প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন গুলো আসে 5 ইয়ার প্ল্যানিং, সেগুলো ভালো করে দেখবে, আরবিআই ভালো করে দেখবে। পার্টিকুলার সেরকম কোনো বইয়ে পড়ে খুব একটা লাভ হবে না ডাব্লিউবিসিএস এর জন্য, সিলেক্টিভলি পড়তে হবে। আচ্ছা। আহ, আর পলিটির ক্ষেত্রে? কোয়ালিটি তো লক্ষ্মীকান্তটা পড়তে, একটা জিস্ট অফ লক্ষ্মীকান্ত একটা বই আছে, ওতে আরো শর্টকাটে দেওয়া আছে। আর নিতিন সিংহানিয়া বা জিএস ম্যানুয়াল, ভালো জিএস ম্যানুয়ালও পড়তে পারো। কোয়ালিটিতে এখনো পর্যন্ত না সেই লেভেলে এখনো কোশ্চেন আসছে না। আসলে হুম কখনো হুম। আসে কেস জাজমেন্টস এর উপরে খুব বেশি কোশ্চেন দিয়ে দেয়, সেগুলো আবার হ্যাঁ এমন হ্যাঁ। এমন জায়গা থেকে, সেগুলো মানে সেই বইগুলো হয়তো জুডিশিয়াল সার্ভিসের বই পড়তে হবে, তো জুডিশিয়াল হুম সার্ভিসের বই পড়ি না, এটা পসিবলও না। বাট এমনি যদি কনভেনশনালি যদি কোশ্চেন দেখা যেতে পারে, কখনো খুব ইজি আছে, সেগুলো তুমি অবভিয়াসলি জিএস ম্যানুয়াল থেকে পড়েও শেষ করতে পারবে, বা যদি কনসেপ্টুয়াল আছে তাহলে লক্ষ্মীকান্তটাই আমি বলবো, তার থেকে বেশি আর কিছু না বলাটাই ভালো হবে। বেশি লক্ষ্মীকান্ত ছাড়া আর বেশি সোর্স না পড়াই ভালো, মানে বেশি সোর্স করলে আমার মতে বলে বেশি কনফিউশনের জায়গা চলে আসে, লক্ষ্মীকান্তটাই ঠিক হবে। তুমি যদি একটু সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ব্যাপারগুলো মানে এই পার্টিকুলার পেপারটা নিয়ে যদি তুমি একটু ডিটেলে বলো যে কি করা যেতে পারে, কারণ এটা খুবই একটা কনফিউজিং পেপার। সব থেকে কনফিউজিং পেপার আমি বলবো সায়েন্স এন্ড টেকনোলজি, বিকজ এটা পড়ে না কমপ্লিট করা পসিবলই নয়। ধরো জয়েন্টের জন্য আমরা যেরকম পড়েছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা তো কিছুদিনে নয়, 2 বছরের যা পড়া আমাদেরকে পড়তে হবে। আর এক্সামে আসেও কিন্তু কোশ্চেন, ধরো একদম স্প্রিং কনস্ট্যান্ট রিলেটেড উপরে কোশ্চেন আসে, পেন্ডুলামের উপরে কোশ্চেন আসে, সেগুলো তো সোজা কোশ্চেন না, সেগুলো তো 11-12 এর কোশ্চেন, জয়েন্ট লেভেলের কোশ্চেন। তো আমি বলবো এখানে যতটা মিনিমাম পড়া যেতে পারে, ফিজিক্স ম্যাথস অত করে পসিবল নয়। ধরো যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের জন্য কিছুটা পসিবল হলে, আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য তো বিশাল বড় চ্যালেঞ্জ, হুম সিলেক্টিভলি হুম পড়তে হবে। তাহলে বায়োলজি পার্টটা যেটা আছে পড়তে পারি আমরা, একটা ভালো বই আছে এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স, সেখান থেকে পড়তে পারি। সেখান থেকে ফিজিক্সটা বাদ দিয়ে বাকি যে কেমিস্ট্রি, বায়োলজি যে জায়গাটা আছে, আমরা যতটা পসিবল হতে পারে, বিকজ সামনে আমাদের ডিসেম্বর মাসে প্রিলিমস আছে। এখন কিন্তু পড়া শুরু করলে প্রিলিমস এর জন্য তো হবে না, প্রিলিমস তো সায়েন্স আছে, মেন্স এর জন্য কিছুটা হলেও আমরা কভার করতে পারবো। তবে সিলেক্টিভলি বুঝে পড়তে হবে। আর এনভায়রনমেন্টের যে জায়গাটা, সেটা একটা আইডিয়া থাকা উচিত। কনভেনশনস গুলো, গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কনভেনশন হয়, তারপরে বিভিন্ন পার্টিকুলার কেমিক্যালের উপরে কনভেনশন হয়, তোমার কি বলে ওজোন ডিপ্লিশনের উপরে কনভেনশন আছে। আলাদা আলাদা কনভেনশন গুলোর যে টাইম ফ্রেমটা, ইভলিউশনটা, সেটা জানতে হবে। ভিশন আইএস এর যে ম্যাটেরিয়াল আছে সেখান থেকে আমরা পেয়ে যাবো। শঙ্কর শঙ্কর আইএসও আছে, বাট শঙ্কর আইএসটা একটু ব্যাকডেটেড, প্রশ্ন আসে না শঙ্কর আইএস থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স যে ব্যাপারটা আছে, এনভায়রনমেন্টের যে লেটেস্ট যে কনভেনশন গুলো হচ্ছে সেগুলোকে জানতে হবে, যে রিসেন্ট কি কনভেনশন হলো, সেটার উপরে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে এনভায়রনমেন্টে চলে গেল। তারপরে সায়েন্স এন্ড টেক, মোটামুটি এইভাবে আমি পড়েছি এনভায়রনমেন্ট আর সায়েন্স এন্ড টেকনোলজি। আচ্ছা আচ্ছা। আর স্ট্যাটিক ক্ষেত্রে কি ওই তরুণ গোয়েল নাকি? তরুণ গোয়েলে তো হবে না ভাই, তরুণ গোয়েল মানে এতটাই ছোটভাবে করা আছে। তবে হ্যাঁ, মানে যদি কিছু সময় নাই, আর কিছু অপশন অ্যাভেলেবেল নাই, তাহলে তো ডেফিনেটলি ওটা তো পড়ে, ওটাও পড়াটা কিন্তু নট ইজি। ওটাও যদি পড়ে শেষ হুম করতে যাই তাও এক লেগেই যাবে কারেন্ট স্ট্যাটিক। তবে আজকের দিনে আমি বলবো আমার একটা পার্সোনাল খুবই ইচ্ছা যে একটা স্ট্যাটিক জিকের উপর একটা বই আনা। ঠিক আছে, আমি আর আচ্ছা অঙ্কিতা এটার উপর অলরেডি কাজ করছি একটা। আমাদের আচ্ছা। অঙ্কিতার যে একটা রেজিলিয়েন্স একাডেমি আছে, সেখানে স্ট্যাটিক জিকের উপর একটা কাজ চলছে। মার্কেটে কোনো বই নাই স্ট্যাটিক জিকে যে সবকিছু পাওয়া যাবে এক জায়গায়, 4-5টা আলাদা আলাদা বই কিনে সেখান থেকে পড়তে হবে। হুম, স্ট্যাটিক জিকে ফোকাস দেয় না, সব হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স নিয়ে ব্যস্ত। স্ট্যাটিক জিকের উপরে কোনো ভালো ডব্লিউবিসিএস এর জন্য বই নাই। এটা একটা মার্কেটে অভাব আছে, সেটাকে একটা ফিল আপ করা দরকার। যাই হোক, যতটা পড়া যেতে পারে তত ভালো, বিকজ স্ট্র্যাটেজিকের অনেক রকমের কোশ্চেন আসতে পারে। আর ভবিষ্যতে যদি কেউ সায়েন্সটা কমফোর্টেবল না হয়, তাকে তো স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি পরে জিজ্ঞেস করবে, সেটা বলেই দিই। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি স্টাডি জিকে, স্টাডি আইকিউ, স্টাডি আইকিউ আর হুম। একটা স্টাডি আইকিউ পর আরেকটা বেশ জিকে জিকে টুডে। টুডে, জিকে, হুম, এই আচ্ছা দুটো জায়গাতে। আচ্ছা।
আর জিকে টুটা কি কি মানে প্রতিদিনটাই লিখতে, মানে প্রতিদিন একটা প্রতিদিন নাকি মাসে? হ্যাঁ, প্রতিদিন আমি যেহেতু ব্যাংকিং এরটা পড়ছিলাম অনেকটা আমার রেডি ছিল। আর ইউপিএসসি আচ্ছা, প্রিপারেশনের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বেস তৈরি ছিল। তো সেটা একটু আচ্ছা। কাজে লাগিয়েছিলাম। বললাম যেহেতু বিভিন্ন রকমের পরীক্ষা দিচ্ছিলাম, নাবার্ড, আরবিআই, ডিএফসিসিআইএল, সেই জন্য ওই সময়টা একটু সরি হেল্প হচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। ওই ওই সময়টা হেল্প হয়ে যাবে। বাট কেউ যদি এখন পড়তে চায়, সে মান্থলি কম্পাইলেশন কিনতে পারে। জিকে টুডের একটা আছে মান্থলি কম্পাইলেশন বা স্টাডি আইকিউ। লিস্ট পরীক্ষা যবে থেকে হচ্ছে তার 10 মাস আগের জিকেটা যেন ভালো করে পড়ে যাওয়াটা সেফ। আহ, আচ্ছা, এবার আসি একদম যেটা লোক মানে আর্টসদের খুবই ভয়, যে ম্যাথ আর রিজনিং এর জায়গাটা। এখন তো বলতে গেলে এটা ম্যাথসেরই পেপার, কারণ 15-16টার মতো রিজনিং দেয়। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কি করা যেতে পারে? তোমার যদিও ছিল একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড, বাট অনেকেরই সেটা নেই। তো তাদের পার্সপেক্টিভ থেকে তুমি যদি একটু বলো, প্রথম তুমি কি করে করেছিলে, আর সেকেন্ড হচ্ছে কি করা যেতে পারে ভালো করার জন্য দেখো, এখনকার অ্যাপ্রোচ। বইয়ে আছে, অনেক বই আছে, বাট বই থেকে আমি বলবো যে সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন্স আছে সেটাকে একটু ভালো করে অ্যানালিসিস করতে। একটা ক্লিয়ার প্যাটার্ন আছে, ক্লিয়ার প্যাটার্ন যে সিজিএল এর কোশ্চেন্স থেকে পরীক্ষায় দিচ্ছে, আর ভবিষ্যতে আরো বেশি আসবে ব্যাংকিং এর থেকেও আর সিজিএল এর থেকে, ওই দুই জায়গার থেকে। যেমন ডেটা ইন্টারপ্রিটেশন, ব্যাংকিং এর থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সে জায়গাটা আসছে ব্যাংকিং থেকে। আর সিজিএল এর থেকে যে বিভিন্ন যে বাকি যে কোশ্চেন্স গুলো আছে, সেই যে শর্টকাট গুলো ভালো করে দেখে নিতে হবে। ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স গুলোকে সলভ করে করে দেখায়। তারা কিন্তু খুব ভালোভাবে শর্টকাট দিয়ে বুঝিয়ে বলে দেয় যে এটা এই ম্যাথসটা একটা টাইপ আছে। ধরো যে টাইপটা তুমি হুম। একটু জেনে যাও, টাইপ তুমি বুঝে যাবে যে এই টাইপটা এই ম্যাথসে আসে। তো টাইপ গুলো জানাটা দরকার। যদি তুমি একদম। ভালো করে আমি বলবো অ্যানালিসিস এর উপরে জোর দাও। ম্যাথসে অ্যানালিসিস এর উপর জোর দাও, টাইপ গুলো ভালো করে বোঝো, কি করে সলভ করতে হয় সেটা দেখো, তাহলে আমার মনে হয় 140 থেকে 150 মার্কস স্কোর করা যেতে পারে। আহ, আচ্ছা, অপশনালটার ব্যাপারে একটা ব্রিফ যদি তুমি জাস্ট বলে দাও, তোমার অপশনালটার ক্ষেত্রে, যে যারা শুনবে অ্যানথ্রোপোলজি যাদের রয়েছে তাদের খুব সুবিধা হবে। অপশনাল আমি বলবো প্রিভিয়াস ইয়ার্স যেটা আছে সেটাকে অ্যানালিসিস করতে, দেখতে যে লাস্ট কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো বেশি আসছে। সিলেবাস তো অনেক বড় আছে, পুরো সিলেবাস পড়ে শেষ করার দরকার নাই। যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো, সেই জায়গাগুলোকে বেশি করে কভার করা। প্রবাবিলিটির একটা গেম আছে এখানে, সেটাকে বোঝা যে যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেটা আবার আসতে পারে, রিপিট হতেই পারে অনেক কোশ্চেন। প্লাস আমি বলবো কিছু ইউপিএসসি টপার্স আছে যাদের যে অপশনালি আছে, তাদের অ্যাভেলেবেল আছে নিশ্চয়ই, দেখবে ইউপিএসসি যে টপার্স আছে, ধরো কেউ ফিলোসফি পড়ছে, কেউ সাইকোলজি পড়ছে, নোটস অলরেডি তুমি পেয়ে যাবে, কোনো ইউপিএসসি টপার্স নোটস রেখে দিয়ে গেছে। টপার্স এর নোটসটা পড়ো, টপার্স এর নোটস থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেন্স গুলো আছে সেটাকে সেম সেম টু সেম তুমি লিখতে পারো, অনেকটাই মার্কস পাওয়া যেতে পারবে। তো এটা একটা ইন ব্রিফ স্ট্র্যাটেজি। আহ, আর ইন্টারভিউটা কেমন গেছিল? কিছু এক্সপিরিয়েন্স আছে মজার কিছু? একটা আমার মজার কোশ্চেন তো অনেক জিজ্ঞেস করেছিল, তো কোশ্চেন এত যাচ্ছি না, বিকজ কোশ্চেন সবাইকে জিজ্ঞেস করবে। এটা কিন্তু দেখো পুরোপুরি যতটা তুমি নিজেকে কাম রাখতে পারবে। ইন্টারভিউ আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, তবে কয়েকটা আমি সবকিছু বলবো না, কয়েকটা জায়গা বলছি যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে বা ইউজফুল মনে হবে। ইন্টারভিউটা হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। তুমি প্রেশার কি করে হ্যান্ডেল করছো, তুমি চ্যালেঞ্জিং সিচুয়েশন বা তোমার এমন একটা সিচুয়েশন ওটা তৈরি করবে যেখানে তোমার, তুমি ভাববে এটা কোনো অ্যান্সার হতেই পারে না, বাট স্টিল যে সে গুগলি টাইপের অ্যান্সার তুমি কতটা কনফিডেন্টলি দিচ্ছ, তোমার কনফিডেন্সটা অনেকটাই ম্যাটার করে। ঠিক আছে, না জানা অ্যান্সারকে তুমি কনফিডেন্টলি যদি তুমি বলতে পারো, এই নয় যে ভুলভাল বলে দেবে, যেটা জানো না সেটা কনফিডেন্টলি বলো যে জানি না, বাট ওপরে তোমার পার্সোনালিটিটা খুব ম্যাটার করে, তোমার কনফিডেন্সটা ওই দিনে খুব ম্যাটার করে। মানে এক একজন থাকে না, আমাদের যেরকম ইঞ্জিনিয়ারিং এ আমাদের একজন স্যার ছিল, পুরী স্যার, সে বলতো যে যদি কিছু নাও জানো, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা ব্যাপার আছে, মানে সেটাকে ওটা কনফিডেন্টলি বলো, ঠিক আছে। সেটা জানি না মানে ভগবান মানুষকে এইভাবে বানিয়েছে যে কনফিডেন্স মানুষকে মানে অনেকটা ইমপ্রেস করে দেয়। তো সেটা আশা করি তোমাদের কাজে লাগবে। তো আমার পার্সোনালি বলছিলাম, ব্যাংকিং এর জন্য যেহেতু আমার ব্যাংকিং আমি অলরেডি কাজ করছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে
তুমি অলরেডি ভালো কাজ করছো, স্যালারি বেশি আছে তোমার, তো তোমার কি মোটিভেশন WBCS এ আসার? তো একটা অনেস্ট অ্যান্সার আমি সেখানে বলেছিলাম যে অবভিয়াসলি যে পোস্টের যে একটা রেসপেক্ট আছে, পাওয়ার এন্ড অথরিটি আছে, সেসব আছে। তো সেই সবগুলো তুমি, তোমাকে যখন বলবে সেখানে অপোজিট একটা অ্যান্সার কোশ্চেন ওরা করবে, কাউন্টার কোশ্চেন, যে এখানে তোমার তো ওয়ার্ক প্রেশার আছে, পলিটিক্যাল প্রেশার আছে, লোকে এসে তোমার ধরো ক্রাউড ম্যানেজ করা, তো ক্রাউড ম্যানেজ করা, এত এত লোক এসে তোমাকে যদি ঘিরে নিল অফিস, তাদেরকে তুমি কিভাবে কনভিন্স করবে? তো সেক্ষেত্রে আমার যে ব্যাংকিং এর যে এক্সপিরিয়েন্স গুলো আমি ওদেরকে শেয়ার করছিলাম, মানে ইট ওয়াজ আ ফানি এক্সপিরিয়েন্স, যে আমি ডেইলি কিভাবে চিৎকার করে করে লোককে কনভিন্স করি। একটা সিম্পল থেকে সিম্পল জিনিস, একটা এটিএম এর পিন সেট করার থেকে নিয়ে পাসপোর্ট, যে পাসবুক প্রিন্ট করার থেকে নিয়ে, তাদের সবসময় একটা ধারণা যে তাদের, আমরা ব্যাংকে বসে আছি, তাদের টাকা আমরা চুরি করে নিচ্ছি, ঠিক আছে? কিছু হলে একটা 500 টাকা দিয়ে সামনে সামনে আসবে পাসবুক প্রিন্ট করতে। তো এই যে কনভিন্স করা, বা ওদের যে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা, যে আসামিস ল্যাঙ্গুয়েজে আহক বহক বাইডু কি হল, এসব, হ্যাঁ, এই ইফালে আহক, এই জিনিসগুলো যে ল্যাঙ্গুয়েজ গুলোকে শিখে, যে ওদেরকে কনফিডেন্সে নেওয়া, ওদের ভাষা শিখে, যে না আমরা চোর নই, ঠিক আছে, আমরা, তোমরা আমাদেরকে ট্রাস্ট করতে পারো, এই জিনিসটা বিল্ড আপ করতে হয় ক্রাউডের সাথেও, যে কোনো আগে যখন ঘিরে নিল, তো এই জিনিসটা বিল্ড আপ করা দরকার। এইভাবে জিনিসটা যে লাইভ এক্সাম্পল দিয়ে, সেটা একটা একটা ফানি এক্সপিরিয়েন্স, একটা এনভায়রনমেন্টটা বেশ একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। আমার মতে বলে, যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ, তুমি এইটা মাথায় রাখো যে তোমার সামনে যে প্যানেল বসে আছে ওরা তোমার আত্মীয়, তোমার কাকা জেঠু দাদু মাসি মেসো যাই হোক, তারা বসে আছে, তারা, একটা বয়সের ডিফারেন্স আছে, সেই জন্য তোমাকে রেসপেক্ট দিতে হবে, বাট সেটা একটা ভালোবাসার রেসপেক্ট, ভয়ের রেসপেক্ট নয়। তাহলে তুমি একটু কমফোর্টেবলি অ্যান্সার দিতে পারবে। খুব যদি তুমি স্ট্রিক্ট থাকছো ওদের সাথে, বা তোমার যদি মনে হচ্ছে যে বাপরে বাপ এত বড় অফিসার, আইএএস অফিসার, ঠিক আছে, আমাকে এক্ষুনি রিজেক্ট করে দেবে, এটা যদি মাইন্ডে তোমরা যদি নিয়ে যাও, তাহলে ইন্টারভিউ ভালো পারফর্ম করতে পারবে না। রিল্যাক্স হয়ে যাও, আর যেটা বলবে একটা খুব কমফোর্টেবল ওয়েতে বলো, যাতে কি ওরাও জিনিসটাকে এনজয় করতে পারে, ঠিক আছে? ওরাও সারাদিন ইন্টারভিউ নিয়ে নিয়ে ওরাও বোর হয়ে যায়, ঠিক আছে? একটা ফ্রেশ অফ ব্রিথ এয়ার সবাই চায় একটু। তো সেই জন্য আমি মতে বলি একটু একটু চেঞ্জ আনার জন্য একটু মাঝে মাঝে একটু কি বলে, কনভেনশনাল এর থেকে আনকনভেনশনাল অ্যান্সার দিলে ওরাও হয়তো খুশি হবে। সবসময় যেটাকে বলে ক্লিশেড অ্যান্সার যেটা দিতে হবে, বুকিশ অ্যান্সার দিতে হবে, আইডিয়াল অ্যান্সার দিতে হবে, সেটা না। ওরা একটু বেশ, ওদের শক লাগবে হয়তো অ্যান্সারটা শুনে, বাট অনেক সময় ওরা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা। ওকে। আচ্ছা, সারাদিনে তাও মানে মোটামুটি আমাদের প্রিপারেশনটা তো ডান হলো। এবার কিছু এক্সট্রা ইনসাইট কোশ্চেন আমি একটু করছি। সেটা হচ্ছে যে সারাদিনে তাও কতক্ষণ পড়াশোনা হতো, মানে ডিউরিং প্রিপারেশন, কোর যখন সিভিল সার্ভিসের প্রিপারেশন চলছিল? প্রিপারেশন দেখো, আমার বললাম আমি কোনো ফিক্সড, আমার মাঝে মাঝে এরকমও ছিল যে আমি WBCS এর প্রিপারেশন ছেড়ে দিয়েছিলাম, সিভিল সার্ভিসের প্রিপারেশন ছেড়ে দিয়েছিলাম, আমি বলে দিলাম আমার আর হবে না, ঠিক আছে? আমি বাবাকে বলেছিলাম আমি এই মাশরুমের চাষবাস নিয়ে থাকবো, হ্যাঁ, আমাদের গ্রামে জমি আছে, চাষ করব, গরু কিনে দাও, আমি এসবে থাকবো। মানে এত মাঝে মাঝে ফ্রাস্ট্রেটিং থাকে না, মানুষের আপস এন্ড ডাউন সবই থাকে, সব নিয়ে চলতে হয়। তো সবকিছু নিয়ে বলবো, আমি খুব একটা মানে লং টার্মের জন্য, লং টাইমের জন্য পড়তে পারিনি। তো অনেকে বলে 10 ঘন্টা 8 ঘন্টা স্টাডি, পারিনি, আমি পার্সোনালি দিতে পারিনি। ব্যাংকিং এর ওই সময়টা একটু দিয়েছিলাম, ঠিক আছে, ব্যাংকিং ওই সময়টা দিয়েছিলাম, তাও ওটা ব্রেক ছিল, মাঝখানে অনেক ব্রেক ছিল। যদি উইদাউট ব্রেক নিয়ে বলো, আমি ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টায় পড়তে পেরেছি। আর যখন ইউকো ব্যাংকে জব করি অলরেডি, তখন ওই 3 ঘন্টা 4 ঘন্টা করে অফিস থেকে আসার পর 8টার থেকে ওই 11টা পর্যন্ত পড়তাম। তার মধ্যে আমি মোটামুটি WBCS ক্লিয়ার করতে পেরেছি। আহ, আচ্ছা, যদি একটা টিপিক্যাল ডে মানে অ্যাসপিরেন্ট লাইফের, অবভিয়াসলি মানে ব্যাংকিং এর আগে একটা টিপিক্যাল ডে মর্নিং টু নাইট যদি একটু বলা যায় যে কেমন রোজ নামচা ছিল, সকালে উঠতেন কখন, তারপরে ব্রেকফাস্ট কখন, খাওয়া দাওয়ার পর দেন পড়াশোনা কখন, দেন রাতে কখন শুতে যেতেন? দেখো, দুটো অ্যান্সার বলবো আমি, ঠিক আছে? আইডিয়াল অ্যান্সার আর রিয়ালিস্টিক অ্যান্সার। এবার আমরা সবাই জানি যে আইডিয়ালি এটা করা উচিত, কিন্তু হয়ে ওঠে না, রিয়ালিটিটা পুরোটাই ডিফারেন্ট হয়। ধরো আমি প্ল্যান করলাম যে পরের দিন 5টায় উঠবো, 5টায় উঠে একটু এক্সারসাইজ করব, 1 ঘন্টা এক্সারসাইজ করব, যোগা অনুলোম বিলোম প্রাণায়াম করব, সবকিছু করে
ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে পড়তে বসবো, 7টার থেকে পড়তে বসবো, 4 ঘন্টা পড়বো, ব্রেক নেবো, একটু চাটা খাবো, একটু গান শুনবো 10-15 মিনিট, ইউটিউবে ভিডিও, খবর শুনবো একটু, ঠিক আছে, এটা আইডিয়াল ওয়ে। 15-20 মিনিট একটু ইংলিশের ভিডিও শুনলাম, নিউজ শুনলাম, তারপর আবার পড়তে বসলাম, কারেন্ট অ্যাফেয়ার্সটা করলাম একটু, ঠিক আছে, তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নিলাম, ঘুমালাম, 5টার থেকে উঠে আরেকটু ম্যাথস করলাম, ম্যাথস করার পর কারেন্ট অ্যাফেয়ার্স একটু ডেলি সলভ করে নিলাম, এটা করার পর একটা নোটস বানালাম, সবকিছু করলাম, যে দিনের 10টার মধ্যে র‍্যাপ আপ করে 10:30টার মধ্যে আবার ঘুমিয়ে গেলাম। এটা হলো আইডিয়ালি, কিন্তু এটা হয় না। আর আমার মতে বলে এটাই হচ্ছে নরমাল না হওয়াটাই। বিকজ আইডিয়ালি কেউ যদি ঠিকঠাক করে, আমার মনে হয় সে আইএএস, ইউপিএসসি ক্লিয়ার করে দেবে। ঠিক আছে? আইএএস, ইউপিএসসি ক্লিয়ার করে দেবে যদি কেউ আইডিয়ালি রুটিন ফলো করে। আমাদের মধ্যে কজন করতে পারে? পারে না। হুম। অনেক যে করে, বাট আই রিয়ালি ডাউট সে কতটা করতে পেরেছে। হয়তো বছরে ৩-৪ দিন, ৫ দিন হয়তো সে করতে পেরেছে। বাট বাকি দিন আমার মতন সবাই অ্যাসপিরেন্ট, মানে 99% আমি যে অ্যাসপিরেন্ট দেরকে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আজকে যে প্ল্যানটা করলাম বাট হয়ে উঠলো না। একটা সিনেমা দেখতে বসলাম, ভাল লাগলো। একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরোলাম বা ফোনে গল্প করতে লাগলাম। ঘন্টার পর ঘন্টা বেরিয়ে গেল। ঠিক আছে? এদিক ওদিক তারপর করতে যখন বুঝলাম যে আরে ৪-৫ ঘন্টা বেরিয়ে গেল, তখন মনে হয় একটু পড়লে ভালো হতো। তখন একটু বইটা নিয়ে হ্যাঁ। বসলাম, কিন্তু সামনে বইটা রাখলাম, কিন্তু মাথায় ঢুকছে না কিছু। হ্যাঁ, বইটা রেখেছি বা কিছু কনটেন্ট রেখেছি, মাথায় আর ঢুকছে না কিছু। কি করব? ঠিক আছে, চেষ্টা করছি একটু। ১ পেজ, হয়তো ১ পেজ পড়লাম বা ২ পেজ পড়লাম। ঠিক আছে? কোন রকম করে। পড়ার পরে মনে হচ্ছে ঠিক আছে, আর পড়তে পারছি না আর, মাথায় ঢুকছে না, এরকম করে একটু সিনেমা-টিনেমা দেখে নিই, ফ্রেশ কফি-টফি খেয়ে আবার বিকালে আবার পড়তে বসবো। আবার বিকালেও সেম ভিশিয়াস সাইকেল চলতে থাকে। ঠিক আছে? আমার মনে হয় 99% অ্যাসপিরেন্ট দের এটাই চলছে। আর এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু এর মধ্যেও আমি আমার মতে বলে, যদি কেউ ঠিকঠাক একটা ক্লিয়ার একটা গোল থাকে, একটা মোটামুটি প্ল্যান করা থাকে, দিনে ১ থেকে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা পড়েও কিন্তু WBCS পাওয়া যেতে পারে। এড়ানো যাবে না, পাওয়া যেতে পারে। আচ্ছা। আহ, আচ্ছা, মানে আপনি কি নাইট আউল নাকি আর্লি বার্ড, মানে সকালে ওঠেন নাকি রাতের বেলা দেরি করে লাইফ ঘুমান? পুরো চেঞ্জ। আমার ব্যাংকিং এর সময় যখন ছিলাম, আমাকে সকালে উঠতে হতো তাড়াতাড়ি, বিকজ ব্যাংক যেতে হবে আমাকে, অফিস যেতে হবে। বাট হুম। ব্যাংক জয়েন করার পর আমি নাইট আউল ছিলাম। বিকাল ৫টায় সরি, সকাল ৫টায় ঘুমাতাম আমি। যখন সবাই উঠতো আমি তখন ঘুমাতাম। এই একটা রুটিন ছিল। তো সেটা লোকের যেরকম মিক্সড রুটিন আছে সেরকম। আমার জন্যে রাত্রে পড়াটাই বেটার ছিল, বিকজ চারিদিকে নিস্তব্ধ ছিল। কোন আওয়াজ আসতো না, কিছু না। শান্তিভাবে পড়তে পারতাম। দিনের বেলায় পড়াটা একটু ডিফিকাল্ট। কাজের মেয়ে আসছে বারবার ঘরে, ঝাড় দিচ্ছে, এখানে পাশের বাড়ির বাচ্চা কাঁদছে, ওখানে কাকু চিৎকার করছে। এই জিনিসগুলো একটু পড়াটা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং হয়ে যায় এই সেটআপ। আচ্ছা। আম, আচ্ছা, এতটা দীর্ঘ একটা জার্নি তো, মানে অনেকগুলো বছরই কেটেছে। তো সেক্ষেত্রে মানে জার্নির এই মোটিভেশনটা ধরে রেখেছিলেন কি করে? এটা যদি একটু বলেন। আই নো অনেক আপস এন্ড ডাউনস গেছে, বাট নিজেকে আবার এইভাবে জড়ো করে আবার চেষ্টা করা, এটা কোথা থেকে, মানে কিভাবে করলেন? জানি না, বারবার ডিমোটিভেটেড হতাম, আবার কোনো না কোনো ভগবান একটা ওয়ে বের করে দিত। কতবার মাঝখানে মাথায় এসেছে যে WBCS প্রিপারেশন আর করব না। মানে কি এতবার ফেলিয়ার ছিল সেইজন্য ভেবেছিলাম যে প্রিপারেশন করব না। বাট আল্টিমেটলি আমার ওয়াইফ অঙ্কিতা, তার ইমেন্স প্রিপারেশন, মোটিভেশন, তার মোটিভেশনের জন্য আল্টিমেটলি আমি WBCS টা দিতে পেরেছি। নাহলে আমার ব্যাংকে আমি মোটামুটি একটা রাস্তা খুঁজে নিয়েছিলাম। ব্যাংকে ভেবেছিলাম হুম। যে এখানে এমবিএ করব, এখান থেকে একটা সিএফএ ডিগ্রি করব, তারপর আমি এখানে একটা ব্যাংকিং এর মধ্যেই থাকবো। কিন্তু কন্টিনিউয়াসলি কেউ থাকে তোমার ফ্যামিলিতে, আমার ক্ষেত্রে আমার ওয়াইফ ছিল, সে বরাবর বলতো যে এই WBCS টা এতদিন পড়েছিস, হাল ছাড়িস না, এটা আরেকবার লাস্ট অ্যাটেম্প্ট ভালো করে দিয়ে দে, হয়ে যাবে। তার কথা হয়েছে মোটামুটি। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, যার মোটিভেশন দেওয়ার কেউ নাই, তাকে সেই মোটিভেশনটাকে নিজেকে খুঁজে নিতে হবে। আপস অ্যান্ড ডাউন সবারই আসে। যারা WBCS অফিসার হয়ে আছে তাদের শুধু মানুষ সাকসেসটা দেখছে। কিন্তু তার পেছনে এন নাম্বার অফ ফেলিয়ার্স আছে, সেটা কিন্তু সবসময় চোখে পড়ে না। এটা মাথায় রাখতে হবে যে আমরাও হচ্ছে একটা নরমাল অ্যাসপিরেন্টস এর লাইফ সাইকেল যেটা আছে সেটা দিয়ে আমরাও গেছি। আহ, আচ্ছা, আমরা জানি যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেক ফ্যাক্টস, ডেটা, এই জিনিসগুলো মনে রাখতে হয় এবং একটা হিউজ বাল্ক অফ ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হয়।
তো সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে কি কিছু ট্রিক্স বা ট্রিপস কিছু কি আপনি মানে ফলো করতেন? ট্রিক্স বা টিপস যদি দিতে পারেন। আহ মানে কি করে এত কিছু মনে রাখা যাবে? কি করে সম্ভব? কারণ অনেক অনেক অ্যাসপিরেন্টই আছে যে পড়লাম ভুলে গেলাম এরকম। মানে যত পড়ছি তত ভুলছি এরকম একটা ব্যাপার। তো যদি আপনি কিছু বলেন। অবভিয়াসলি ট্রিক্স তো অনেক আছে, যেরকম নিমোনিক্স হয়ে গেল, মাইন্ড ম্যাপ হয়ে গেল। এইভাবে ধরো একটা গল্পের ছলে আমরা মনে রাখতে পারি। হিস্ট্রির যে ইভেন্টস গুলো হয়েছিল, একটা টাইম লাইন, জেনারেল টাইম লাইন, সেটা ওইভাবে মনে রাখা যেতে পারে। বাট আমি পার্সোনালি আমি যে মানে স্ট্র্যাটেজি গুলো ইউজ করেছি, সেগুলো সবারই জন্য কমফোর্টেবল নাও হতে পারে। সবাই যেরকম কোর্সে কোয়ালিটির যে আর্টিকেলস গুলো মনে রাখার জন্য যে নাম্বারস গুলো আছে, সেই নাম্বারস গুলোকে আমি অ্যাজ আ, যেরকম ২ আছে, ২ কে আমি স্নেক হিসাবে দেখতাম। ৫ কে আমি একটা একটা দেখতাম যে একটা পেট মোটা লোক আছে। ঠিক আছে? তো হুম, মানে 20 আর্টিকেল 25 কে আমি এভাবে স্টোরি বানিয়েছিলাম যে একটা সাপের উপরে একটা পেট মোটা লোক বসে আছে। তো 25 বা 52 যদি হয়, সেটাকে ঠিক তার রিভার্স করে দিলাম। একটা পেট মোটা লোক আছে, তার পেটে একটা সাপে কামড় দিচ্ছে। তো এই একটা স্টোরির সাথে যে পার্টিকুলার আর্টিকেলটাকে অ্যাটাচ করেছিলাম। জাস্ট একটা সেই হুম, পিন আপ করার মতো। আমরা যদি এইভাবে হুম, হুম, নাম্বার, আমাদের অত হয়তো মনে থাকে না। 52 বললাম বা 25 বললাম, সেখানে আমরা ভুলে যেতেই পারি। কিন্তু একটা স্টোরির সাথে যদি আমি হুম। কোনো একটা ইভেন্ট কে পিন আপ করি, তাহলে আমরা সেই জিনিসটাকে আরো বেটার ভাবে মনে রাখতে পারবো। তো এই জিনিসটা আমার পার্সোনাল, এইভাবে আমি করতাম। তো বাকিরা অন্য স্ট্র্যাটেজিও ইউজ করতে পারে। হ্যাঁ, যেমন একটা আছে ওই যে আর্টিকেল 61 ওয়ানটা মানে আইটাকে দিয়ে ইমপিচমেন্ট মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সেটাকে রিলেট করে। হ্যাঁ, ঠিক, ঠিক। রাইট? নিউমোনিক্স। আচ্ছা, আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো লাস্ট দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে এত নেগেটিভিটি চারিদিকে, যে সত্যি কথা যেটা যে খুবই কম পরিমাণে স্টুডেন্ট নিচ্ছে, যেমন এবারেই বোধহয় গ্রুপ ডি তে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে একজনকে নিল, আগের বারও একজনকেই নিয়েছে। তো আহ, একেবারে খুব কম সংখ্যক স্টুডেন্ট নেওয়া হচ্ছে এবং দিনে দিনে এটা আরো কমবে বলা হচ্ছে। আহ, তো সেক্ষেত্রে এত নেগেটিভিটির মধ্যে মানে পজিটিভ কি করে থাকা যায়, বা অ্যাসপিরেন্টরা যারা আহ, সামনের দিনের অ্যাসপিরেন্ট তারা কিভাবে পজিটিভ থাকবে, যদি যদি কিছু সেটা নিয়ে বলেন, বলো তুমি। দেখো, আমি বলতে চাইবো যে নেগেটিভিটি দেওয়ার লোক অনেক আছে, সেখান থেকে দূরে থাকতে হবে। কিছুদিন আগেই ফর এক্সাম্পল সবাই ম্যাক্সিমাম চ্যানেলসে বলছিল যে ওবিসি জাজমেন্টের জন্য এখন ডাব্লিউবিসিএস আর হবে হুম, না। ঠিক আছে? আমি হুম, একটা রিঅ্যাকশন দিয়েছিলাম যে এটা হবে না, ডাব্লিউবিসিএস আটকাবে না, প্রসেস অনগোয়িং চলতে থাকবে, শুড ওয়েট ফর অফিসিয়াল নোটিফিকেশন। বাট সেটা দেখলাম আমরা যে কোনো ক্যান্সেল হয়নি। আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম এক্সাম হচ্ছে হবে, বরঞ্চ আরো তাড়াতাড়ি। সময় পাচ্ছে না এখন স্টুডেন্টরা পড়ায়। সে সময় অনেকে বন্ধ করে দিছিল প্রিপারেশন, যে আর পড়ে কি হবে, ডাব্লিউবিসিএস এখন কোনো আনসার্টেন। তো আমি বলবো এইসব নেগেটিভিটির মধ্যে থাকলে তোমরা নিজেদের সময় নষ্ট করবে। হঠাৎ করে যখন পরীক্ষা হয়ে যাবে, তখন কিন্তু এক্সামের প্রিপারেশন করার টাইম পাবে না। তো আমি বলবো এই নেগেটিভিটি থেকে দূরে থাকো। নিজের যে প্রিপারেশন আছে সেটা এগিয়ে যাও। আল্টিমেটলি এইটুকু জেনে রাখবো, যেদিন এক্সাম হচ্ছে সেদিন তোমার প্রিপারেশনটা কাজে লাগবে। ঠিক আছে? বাকিদের নেগেটিভিটি দিয়ে এটা কিচ্ছু হবে না। প্রিপেয়ার করো এক্সামের জন্য। তোমরা ভালো করে প্রিপেয়ার করো, কি ডাব্লিউবিসিএস হয়ে যাবে একদিন। সময় বেশি লাগতে পারে, ৩ বছর। একটা মিনিমাম একটা যে টাইমটা, সেটা ৩ বছর আজকের দিনে। 2021 এ আমার এক্সামের থেকে আজকে আমি 2024 এ জয়েন করেছি মার্চ মাসে। তো সেখানে ৩ বছর লাগছে। তো এই একটা ৩ থেকে ৪ বছরের টাইম ধরেই চলো। এর মাঝখানে অনেক ডিমোটিভেশন লাগবে। নিজেকে চিয়ার আপ করো, সিনেমা দেখো, বন্ধুর সাথে আড্ডা দাও। দ্যাট ইজ ভেরি নরমাল। নেগেটিভিটি এইভাবে কেটে যাবে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা নতুন প্রিপারেশন করছে কিংবা এক দুবার পরীক্ষা দিয়েছে কিন্তু কখনো প্রিলিমস কখনো মেন্স হয়নি, তো তাদের ক্ষেত্রে কি অ্যাডভাইস করবে তুমি, তোমার যদি কোনো অ্যাডভাইস থাকে তাদের প্রতি? তবে এই ক্ষেত্রে নিজেদেরকে খুব সিরিয়াসলি বুঝতে হবে যে তোমরা কতটা কনভিক্টেড এই ব্যাপারে। তোমাদের প্রিলিমস, আমি ধরো কেউ প্রিলিমস ক্লিয়ার করতে পারছে না, আজকের দিনে অতটা সোজা নয়। ৩ বছর আগে প্রিলিমস করাটা খুবই ইজি ছিল, এখন অতটা ইজি নয়। ভালো ভালো স্টুডেন্টদের হচ্ছে না, যারা মেন্স দিচ্ছে তাদের প্রিলিমস ক্লিয়ার হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো আহ, একটা ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। প্রিলিমস আর মেন্স কে একসাথে নিয়ে চলতে হবে। এই নয় যে প্রিলিমস আলাদা পড়লাম, এখন সেটা নয়। দ্যাট ইজ আ মিথ। মেন্স আর প্রিলিমস আলাদা আলাদা করে হবে না, একসাথে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। যে জায়গাটা ল্যাকিং আছে
মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্স লোকে পড়ে না, সেটাকে ভালো করে পড়তে হবে। ম্যাথস বেশি প্র্যাকটিস করতে হবে। ইংলিশের জায়গাটা, যেগুলো ইজিলি স্কোরিং জায়গাটা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বেশি করে পড়ো। এখান থেকে এখনো 30-40টা কোশ্চেন আসছে, তো বুঝতে হবে ওভারঅল যে কোন জায়গাতে আমাদের মার্কসটা আসছে না। সেই অ্যানালিসিসটা করতে হবে, খুব ভালো করে অ্যানালিসিসটাকে নিজে স্ট্রং করতে হবে। আর মেন্স, তোমরা খুবই অনেকগুলো সাবজেক্ট আছে, মেন্স যদি কারো ক্লিয়ার হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাদেরকে বুঝতে হবে যে যেহেতু আমরা মার্কস জানি না কোনটাতে কি, যদি ধরো এমসিকিউ তে তোমরা বুঝতে পারছো ঠিক আছে, তার মানে বুঝবে যে আইদার অপশনালে তোমাদের মার্কস খারাপ আছে, না হলে ইংলিশ ডেসক্রিপটিভ বা বাংলা ডেসক্রিপটিভে মার্কস খারাপ আছে। যদি ধরো অপশনালে খারাপ হয়, তাও কিন্তু তোমরা গ্রুপ সি তে নাম আসবে। তো গ্রুপ সি তেও নাম না আসছে, তাহলে বুঝবে ইংলিশ বা বাংলা ডেসক্রিপটিভে খারাপ আছে। সেক্ষেত্রে তোমার রাইটিং এ প্র্যাকটিসটাকে একটু বাড়াতে হবে। রাইটিংটা যদি ঠিকঠাক করো, তাহলে আমার মনে হয় জায়গাটা তোমার ঠিক হয়ে যায়। আর যদি দেখছো যে গ্রুপ সি তে নাম আসছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে গ্রুপ সি তে অনেকগুলো পোস্ট পাচ্ছ, কিন্তু এ তে নাম ওঠাতে পারছো না, তাহলে কিন্তু অপশনালটাকে খুব ভালো করে জোর দিয়ে করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আর ভালো করে প্রত্যেকটা কোশ্চেন লিখতে হবে। এক্সাম হলে কোনো কোশ্চেন ছাড়া যাবে না। এক্সাম অপশনালটাকে ভালো করে রেডি করো। থ্যাংক ইউ দাদা। একদম পুরো খুব ইন ডিটেল একটা কনভারসেশন হলো আমাদের। তুমি মানে তোমার ক্ষেত্রে আমি দেখেছি তোমার মানে ভিডিওর কমেন্ট সেকশনে সবাই তোমার ব্যাংকিং স্ট্র্যাটেজি জানতে চায়, যে ব্যাংকিং কি করে দাদা ক্র্যাক করলে, ব্যাংকিংটার কথা যদি বলো। তো আমার মনে হয় এই পার্টিকুলার পডকাস্টে তুমি সেটাও কভার করলে, তার সঙ্গে ডাব্লিউবিসিএস এর পুরো প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে মানে A to Z পুরোটাই বললে, এবং খুব অকপট ভাবে বললে। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন তোমাকে। আহ মানে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এটা অনেক অ্যাসপিরেন্টের খুব হেল্প করবে, এবং থ্যাংক ইউ। আর তোমার নতুন জীবনের জন্য মানে অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা। খুব ভালো থাকো, শরীরের যত্ন নিও, এটা আমি চাইবো তোমার ভাই হিসেবে। একদম খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ওকে রাকেশ, চলো, গুড নাইট। একদম একদম গুড নাইট। ঠিক আছে, কখনো সামনাসামনি দেখা হবে নিশ্চয়ই। ঠিক আছে। ইন্টারভিউ বাদ দিয়ে তোমার যে কোনো প্রবলেম হবে, ঠিক আছে, পিন করে দেবো আমার হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ, মিনস আ লট দাদা, থ্যাংক ইউ। চলো, গুড নাইট, হ্যাঁ, টাটা।